আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। মানুষের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনের বিষয় তরুণ সমাজের আজকের আয়োজনের বিষয় তরুণ সমাজ ও বই পড়ার সংস্কৃতি। এই বিষয়কে সামনে রেখে আমরা আজকের আলোচনা সাজিয়েছি। একটা সময় ছিল বই ছিল মানুষের সবচেয়ে বড় বন্ধু। আর এখন প্রযুক্তির এই যুগে তরুণদের সময়ের বড় অংশ দখল করে নিয়েছে মোবাইল, শর্ট ভিডিও ও ভার্চুয়াল জগৎ। এর মাঝেও প্রশ্ন থেকে যায়, তরুণরা কি বই থেকে দূরে সরে যাচ্ছে, নাকি বই পড়ার ধরনটাই বদলে গেছে? আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব বই পড়া কেন জরুরি, কিভাবে তরুণদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি করা যায় এবং পরিবার, সমাজ ও সংগঠনগুলো কি ভূমিকা রাখতে পারে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত আছেন সম্মানিত অতিথি। আমরা আলোচনায় যুক্ত করেছি স্বনামধন্য লেখক ও লোক গবেষক সিকতা কাজল। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন সহকারী শিক্ষক ও লেখক আশরাফুল ইসলাম। আমাদের সঙ্গে আরো আজকে আলোচনায় যুক্ত আছেন যিনি ৬৪ জেলায় ভ্রমণ করে বই পড়াকে একটি আন্দোলনে রূপদান করেছেন সেই স্বপ্নরাজ, এবং যিনি গ্রামে গ্রামে ভ্রমণ করে মানুষের কাছে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বই পড়াকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছেন সেই স্বপ্নরাজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মানুষের মুখোমুখি এই আয়োজনের স্টুডিও থেকে। সবাই কেমন আছেন? ভালো আছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আশরাফুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরকে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি এবং আজকের যারা অতিথি আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আমাদের কোনো কারণে একটু ইকো হচ্ছে। জি, আমি কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত সিকতা কাজল আপনাকে দিয়ে শুরু করি আজকে প্রোগ্রামের প্রথম আলোচনা। সেটা হচ্ছে বর্তমান তরুণ সমাজের জীবনে বই পড়ার গুরুত্ব আপনি কিভাবে দেখেন? সিকতা কাজল। বর্তমান তরুণ সমাজটা বর্তমান তরুণ সমাজের জীবনে বই পড়ার গুরুত্ব আপনি কিভাবে দেখেন? আসলে তরুণ সমাজটা এখনো পড়ছে। আসলে পড়াটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। তুমি যেভাবে পড়ছে, আবার কেউ বই পড়ছে, কেউ হয়তো বা প্রকৃতি পাঠ করছে, প্রকৃতি থেকে কেউ হয়তো মানুষ পাঠ করছে। আসলে পাঠের বিষয়টা একবারে তুমি যে বই পড়াটাকেই বলতে পারো এমন না, জীবনের একটা অন্যরকম পার্ট আছে। তো আমরা একদম সিলেক্টেড করে যদি বলি যে আমরা বই পড়ছি, আর তরুণরা বই পড়া নিয়ে কি ভাবছে বা তারা কেন পড়ছে। হ্যাঁ, তরুণরা আমি নেগেটিভ ভাবে দেখছি না, অনেক তরুণী পড়ার সাথে আছে। সেই সাথে আবার একটা হচ্ছে আমাদের কষ্টের ব্যাপারও আছে যে কিছু তরুণ বই পড়া থেকে পিছিয়ে আছে। তো সেটার যদি হচ্ছে তুমি কারণ দেখতে যাও তাহলে হচ্ছে আমাদের নানামুখী কারণ আছে। এটি এই লাইভ প্রোগ্রামে আসলে বলা খুবই কঠিন, কিন্তু তারপরেও বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা প্রথমে দায়ী, তারপরে হচ্ছে পারিবারিক ব্যবস্থা তো আছেই, সেই সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাও আছে। কারণ আমরা তরুণ প্রজন্মকে সেই বইমুখী করার যে বোধটা সেটা আমরা তৈরি করেই দিতে পারিনি। তো তরুণ প্রজন্মকে হচ্ছে বই পড়ার উদ্বুদ্ধকরণ করতে গেলে প্রথমে আসলে পরিবার থেকেই শুরু করতে হবে।
তার বাবা মা, তার চারপাশের মানুষরা কেমন, তারপর বই থেকে আসলে তরুণরা কি পেতে পারে, কি শিখতে পারে, আর বই তাদেরকে আসলে কি দিতে পারে। আমরা প্রত্যেক মানুষ আসলে কিন্তু জীবন নিয়ে ভাবি যে আমরা জীবনে আসলে কি করতে চাই, আমরা নিজেকে কিভাবে তৈরি করতে চাই। সেক্ষেত্রে বই পড়ার বিষয়টা কিন্তু আরো ব্যাপক অর্থে বলা যায় যে বই আসলে আমরা কোন বইটা পড়বো, কোথা থেকেই বা শুরু করা যায়, আবার বা কোথায় শেষ করা যায়। এই বিষয়গুলি আসলে তরুণদেরকে তো শিখতে হয়, তাই না? শিখতে হয়, জানতে হয়। তো তরুণরা প্রথমে পরিবার থেকেই জানে, যেমন ধরো আমার কথাই বলছি, আমি আজকে লেখক, এই যে গবেষক বলছো, শিক্ষা কাজল একদিনে তৈরি হয়নি। আমি কিন্তু একটা প্রজন্ম ছিলাম, শিশু ছিলাম, তারপরে তরুণ, এরকম করেই হয়েছি। তো আজকে আমি একজন রাইটার, তো তুমি হচ্ছে অন্য একটা কাজের সাথে যুক্ত আছো, আরো আমাদের যে ভাইগুলি যুক্ত আছে তারা অন্য কাজের সাথে যুক্ত আছে। তো আমাকে লক্ষ্য স্থির করতে হবে আসলে বই থেকে আমি কি নিব। তো প্রজন্মকে বোঝাতে হবে যে তোমরা বই থেকে কি চাও। কেউ বিজ্ঞান পড়তে বেশি আগ্রহ বোধ করে, কেউ শিল্প সাহিত্য নিয়ে পড়তে বেশি আগ্রহ বোধ করে, আবার কেউ ধরো হচ্ছে একটা বই পড়ে, ডেল কার্নেগির বই পড়ে ধরো জীবন সম্পর্কে তারা ভালো জানতে পারে। তো পরিবারটা কিন্তু বুঝতে পারে যে একটা প্রজন্মের আসলে কোন বই দরকার। তো সেখান থেকে যদি ধরো তুমি আমার পছন্দের একটা বই আমি পড়ছি, সেই বইটা কিন্তু পড়ে আমি আনন্দ পাবো, তখন ওই বইটা আমি বেশি পড়বো। তো আমাদের প্রজন্মের মানসিকতা আমাদেরকে বুঝতে হবে, সেটা ফ্যামিলি থেকেই বুঝতে হবে, পরিবার থেকে। পরিবার যদি বোঝে যে আমার এই সন্তানটা এই বই পড়তে পছন্দ করছে, আমরা সেই বই পড়তেই উদ্বুদ্ধ করব। তো প্রথমেই তো আসলে বইটা রাখতে হবে ঘরে, তাই না? আমাদের ঘরে কি বই আছে? আমরা কি বই চিনি? বই চেনার পরে, বই জানার পরে তারপর না আমরা একটা প্রজন্মকে বই হাতে দিতে পারবো। কারণ হচ্ছে প্রজন্মকে বই সিলেকশন করে দেওয়ার ব্যাপারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ হচ্ছে আমি তোমাকে কি বই দিচ্ছি, প্রজন্ম কেন বই পড়বে, আমাকে বলো যে কেন বই পড়বে। তো বইটা পড়ার যদি কারণ থাকে তাহলে আমাদের প্রজন্ম অবশ্যই বই পড়বে। তো আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে কিছু তরুণ, কিছু প্রজন্ম তো আছে যারা চিরকালই বুদ্ধিবৃত্তিক চর্চা করে, তারা বই পড়বে। তাদেরকে সেই প্রজন্মকে আমাদের পরিবারই ইন্সপায়ার করে। তো আমি মনে করি যে আমাদের বই পড়া শুরু হোক পরিবার থেকে, তারপরে সমাজ রাষ্ট্র এমনি জানতে পারবে। ধন্যবাদ তোমাকে। করি আমরা। জি, আমরা আবারও আমাদের টেকনিক্যাল কিছুটা প্রবলেম হচ্ছে। জি, আশরাফুল ভাই, আপনি নিজে তো অনেক বই পড়েন নিয়মিত, আমি জানি। তো আপনার কাছে এই যে বিষয়ে যে বর্তমান আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, চারিদিকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দাপট, এবং আমাদের তরুণ প্রজন্মরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্রতি অত্যাধিক আসক্তি, তাদের একটা আসক্ত হয়ে যাচ্ছে তারা, সেটা নানান কারণে। তো এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মের বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের এই সময় বই কি আসলে তার আবেদন হারাচ্ছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। একটু সংশোধনী করতে চাই যে আমি শিক্ষকতা পেশা থেকে অনেক আগে ইস্তফা দিয়েছি আর কি। হুম। তো আপনি যে প্রশ্নটা করলেন, এখনো বই পড়ে, হ্যাঁ, জি আমরা ভাই। সোশ্যাল মিডিয়া, জি, তরুণ সমাজ এখনো বই পড়ে, কিন্তু কি পড়ে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। যেমন সম্ভবত আহমদ ছফার একটা বিখ্যাত কথা আছে, বা সম্ভবত আহমদ ছফা কি আহমদ শরীফ এইরকম কেউ হবে, যে একটা জাতিকে বুঝতে হলে তার বাজারে যেতে হবে এবং সে কি পড়ে সেটা জানতে হবে।
তো আমার সবারই সম্ভবত কথা যে আমরা আমরা কি খাই এবং আমাদের লাইব্রেরিতে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা কি পড়ি। আর আপনি যে তরুণ সমাজের কথা বললেন, আমরা তো ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের যেরকম বইপত্রের রেফারেন্স দেখি, মেজর ডালিম বা আরো অনেক কিছু, সেদিক থেকে বোঝা যায় যে তরুণ সমাজ, কিছু কিছু তরুণ হয়তো বই পড়ে, কিন্তু তারা কি পড়ে সেটা নিয়ে একটা প্রশ্ন। তারপরও আমি এই মতবাদের জায়গা থেকে আমি চাই সব মতবাদ থাকুক, ভালো থাকুক, নষ্ট থাকুক, মানুষ একটা সিদ্ধান্তে পৌঁছুক। এবং যারা অনেক পড়ে তাদের জন্য সবচেয়ে বড় অসুবিধার জায়গাটা হলো তারা একটা সিদ্ধান্তে কখনো স্থির হতে পারেন না। তারা একটা চরিত্র পড়লে তাকে নতুন নতুন ভাবে আবিষ্কার করেন, নতুন নতুন ভাবে তাকে আলোচিত করেন, সমালোচিত করেন। কিন্তু যারা খুব অল্প পড়ে তারা যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে এবং দেখবেন যে সেই মানুষটা কিছুদিন পর আবার তার সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে। তো অল্প পড়াদের এই একটা সমস্যা। আর সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ক্ষেত্রে যে বই পড়ার আবেদন পড়ে গেছে ব্যাপারটা এরকম না। আহ, আমরা যদি ইউরোপের দিকে দেখি বা আরো অন্যদিকে দেখি, এই প্রশ্নটা কিন্তু তাদের মধ্যে আসে না। আহ, সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় ইয়ে ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট এগুলো আসার কারণে হয়তো ইউরোপের অনেক দেশে সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাবে, আহ, বই ছাপানো বন্ধ হয়ে যাবে। কিন্তু বিষয়টা কিন্তু সেরকম হয়নি। সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ এখনো প্রচুর পড়ে। এখনো তারা সেই দেশগুলোতেও এখনো পত্রিকা ছাপানো হয় এবং তো আমি মনে করি না যে এই বিষয়টা, বরঞ্চ এখানে যারা পাঠক বা লেখক, তাদের জন্য এটার অনেক সুবিধার জায়গা হয়েছে। যে এখান থেকে আমরা অনেক নতুন নতুন পাঠকদেরকে জানতে পারছি, চিনতে পারছি। এটা বরঞ্চ লেখক পাঠক সবার জন্যই সুবিধা। আর আমাদের যে মানসিক দৈন্যতা, আপনি আমাদের দেশের বইয়ের বাজার জুতার বাজারের থেকেও এক ভাগেরও কম। মানে আসলে আমাদের দেশে কত টাকার বই বিক্রি হয়, এটা তো একটা মানে মানে প্রত্নতাত্ত্বিক গবেষণার মতো একটা জটিল একটা ব্যাপার। যে একটা ২০-২৫ কোটি জনসংখ্যার একটা দেশে যে আমাদের কত কোটি টাকার বইয়ের ব্যবসা, কত লাখ টাকার বইয়ের ব্যবসা, এটা কিন্তু একটা অবাক করা একটা ব্যাপার। তো আমার মনে হয় না যে হচ্ছে প্রযুক্তির এই দিনে বই পড়ার যে কমতি হবে বা আমার এরকম মনে হয় না। বরঞ্চ এখন অনেকেই ফোনে বই পড়ে, বিভিন্ন পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়ে। আমি আমার ব্যক্তি জীবনেও আমি অনেক অসাধারণ কিছু বই আমি মোবাইলেই পড়ছি আর কি। তো দেখা গেল যে আমি একটা লেখক বা একটা বই সম্বন্ধে জানতাম না, সেটা কোনো না কোনো ভাবে কোনো গ্রুপে বা কেউ হয়তো আমাকে পরামর্শ দিয়েছে, সেই দিক থেকে আমি সেটা জেনে পড়ছি। তো আমার দিক থেকে এটা সুবিধা হয়েছে আর কি। এবং আমার মনে হয় এটা অনেকেরই সুবিধা। তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তিগত মানে উৎকর্ষতা পাঠক হারাবে বা পাঠক কমে যাবে, আমি বিষয়টাকে এইভাবে দেখি না। জি আশরাফ ভাই, আপনার কথাতে এটা মানে স্পষ্ট, বা আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার দাপটের কারণে আসলে বই পড়ার যে তরুণদের যে আগ্রহ সেটা কমে নাই, এটা হচ্ছে আপনার অভিমত। বরঞ্চ হ্যাঁ, তারা হচ্ছে মানে বই পড়ার যে পিডিএফ ভার্সন বা হচ্ছে আধুনিক যে সংস্করণ, এইটাতে তারা হ্যাঁ, যারা বই পড়ে তারা বই চাইলে সেখানে পড়ছে, এইটাই তো। সেখান থেকে পড়ছে। হ্যাঁ, জি, শিকতা কাজল আপু, আপনি এই যে আমাদের আশরাফুল ভাই যে বিষয়টা বললেন যে আসলে তরুণ সমাজরা সোশ্যাল মিডিয়ার দাপটে বই পড়ার তাদের কাছে আবেদনটা হারিয়ে যায়নি, এটা আপনার কাছে কি মনে হয়? সুজন, আসলে হচ্ছে আশরাফুল ভাই কিন্তু চমৎকার বলেছেন। উনি যে বিষয়টি বলেছেন সেটি আমার ভালো লেগেছে। যে উনি যে বিষয়টি বলেছে ওটা কিন্তু আমার জীবনেও হয়েছে, যে আমি অনেক বিদেশি লেখককে জানতাম না, যারা বিশ্ব সাহিত্যের বরেণ্য লেখক কিংবা গবেষক কিংবা ধরো হচ্ছে বিজ্ঞানী, তাদের কিন্তু আমরা হাতের মুঠোয় পাচ্ছি। এখন একটা সার্চ দিলেই, গুগলে সার্চ দিলেই আমরা তাদেরকে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এবং সেকেন্ডে পড়তে পাচ্ছি। যে শুধু বই পড়া কেন বলছি, আমাদের জীবনের নিত্য নৈমিত্তিক যা কিছু ব্যাপার, যেমন ধরো একটা মেডিসিন লাগছে আমার, যে আমার এই অসুখ, আমি সেটা লিখেই কিন্তু দ্রুত সেই সলিউশনটা পাচ্ছি। তো আমাদের হচ্ছে ভিজুয়াল মিডিয়া মিডিয়া যে আমরা নেগেটিভ সেন্সে দেখি, এটা আসলে যারা বলছে যে এটা আমাদের প্রজন্মকে
নেগেটিভ ভাবে নিচ্ছে, এটা কিন্তু ভুল কথা। আমরা আসলে ওই যে ভাইয়া আশরাফুল ভাইয়াও যেটা বললো যে আমরা আসলে কি বই পড়ছি কিংবা ভিজুয়াল মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করছি তার উপর নির্ভর করে। তো তরুণ প্রজন্মকে আসলে আমাদের ইন্টারনেট, আইসিটি এগুলি আসলে অনেক বেশি মেধাবী করে তুলছে, অনেক বেশি প্রগতিশীল করে তুলছে, সেই সাথে মানে ভবিষ্যৎ দ্রষ্টা করে তুলছে। কারণ হচ্ছে আমরা যে জিনিসটা ভাবতে পারতাম না, ভাবতেই পারি না, সেই জিনিসটা কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে যাচ্ছি বিজ্ঞানের কল্যাণে। তো সেই জন্য বই পড়াটা কিন্তু মলাটবদ্ধ বই না। বই থেকে আমরা কি জানতে চাই, যে আমরা জীবনের পাঠ জানতে চাই, বহুমুখী শিক্ষা যেটা আমরা পেতে চাই, যেটা আমাদের মানুষ হিসেবে ঋদ্ধ করে, আমাদেরকে জীবন চেনায় এবং আমাদেরকে জীবন গঠন করতে শেখায়। তো সেটা তো বইয়ের অপশন হিসেবে তো আমরা সেটা ভিজুয়াল মিডিয়াকেও ভাবতেই পারি, তাই না? তো সে জায়গা থেকে আমি কখনোই ভাববো না যে আমাদের প্রজন্ম এই ভিজুয়ালি নষ্ট হতে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আবার নেগেটিভ কথাও আছে, সেটা হচ্ছে আমরা বই পড়ছি না। তো ভিজুয়াল মিডিয়াতে অনেক নেগেটিভ রিভেঞ্জ গুলো আছে। তো আমাদের প্রজন্ম যদি সেটার দিকে অ্যাডিক্টেড হয় তাহলে তো সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের প্রজন্মকে ওটা শেখাতে হবে যে মিডিয়া, এই ভিজুয়াল মিডিয়াটা, আইসিটিটার ব্যবহার শেখাতে হবে, যে তোমরা এটাকে পজিটিভলি শেখো। তো যদি আমাদের প্রজন্ম এটাকে পজিটিভ ভাবে নেয় তাহলে আমাদের ফিউচার ব্রাইট। আর যদি আমাদের প্রজন্ম এটাকে অন্যভাবে ব্যবহার করে তো তারা হচ্ছে তাদের নিজেদের ক্ষতি করে। এখানে তুমি এবং যারা আমরা লাইভে আছি সবাই জানি, আর যারা শুনছেন তারাও জানে যে ভিজুয়ালি অনেক রকম কিন্তু নেগেটিভ খেলা আছে, যে খেলাগুলো খেলতে, গেমগুলো খেলতে গিয়ে আমাদের বাচ্চাদের ধরো অবক্ষয় হচ্ছে, মানসিক অবক্ষয়, তরুণদের মানসিক অবক্ষয় হচ্ছে। ইভেন আমি শুধু তরুণ কিংবা শিশুদেরই কেন বলবো, আমি হচ্ছে মনে করি যে আমরা প্রাপ্তবয়স্ক যারা আছি, আমাদের থেকেও যারা বেশি বয়সী, তারাও কিন্তু ওই জায়গাটাতে অ্যাডিক্টেড হচ্ছে। তো সে দিক থেকে কিন্তু আমরা ভাবতে পারি আমাদের এটা একটা সংকটের জায়গা। তবে সংকট তো উত্তরণের বিষয় থাকেই, তাই না? সংকট থেকে আমরা বের হতে পারি। সেই বের হওয়ার জায়গাটা উদ্যোগ নিলে তরুণ সমাজ আমরা উদ্যোগ নিতে পারি। মেহেরুলের মতো আমাদের অনেক মেহেরুল আছে আমাদের সোসাইটিতে। এই যে আজকে আমরা লাইভ করছি, এখানে কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারি যে ভিজুয়ালি নেগেটিভলি আমরা আমাদের প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন, এই বিষয়টা আমরা আসতে পারি লাইভে। এবং লাইভে যখন আমরা কথা বলবো তখন 100 জনও যদি শোনে, তো সেই 100 জনের মধ্যে এই বিষয়টা কিন্তু চলে যাচ্ছে। তো আমি মনে করি যে মানুষের কাছে যে কোনো বিষয়, তথ্য যদি পৌঁছে দেওয়া যায়, মানুষকে যদি বোঝানো যায়, তাহলে সেই জায়গা থেকে উত্তরণ করা সম্ভব, সংকট থেকে আমরা বেরোতে পারি। সেজন্য হচ্ছে আমি মনে করি যে ভিজুয়ালি আমরা কেমন করে ব্যবহার করছি, নেগেটিভ নাকি পজিটিভ, ওই একই কথা বারবারই আসে যে আমাদের ব্যবহার কিংবা আমাদের জানা বোঝাটার জায়গা থেকে এটা সংকট কিংবা সম্ভাবনা হতে পারে। হতে তো পারে, জি। আমি আপনি ভিজুয়ালি পছন্দ করি এটাকে। অনেকগুলো বিষয়, ধন্যবাদ। প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আসলেন। আপনি বললেন যে এই সংক্রান্ত অনেকগুলো কাজ হতে পারে। এই যে আমাদের তরুণ সমাজেরই কিন্তু একজন আজকে আছে আতিফ আসাদ, সে কিন্তু আমাদের তরুণ সমাজেরই একজন প্রতিনিধি বা তরুণ সমাজেরই একটি অংশ। তো এরকম আমাদের দেশে আপনি যে বললেন অসংখ্য আতিফ আসাদদের মতো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এই বইকে একটা আন্দোলনের রূপ দান করছে এবং বই পড়ার সেই জায়গাটা, মানুষের সেই আগ্রহের জায়গাটা তৈরি করছে। তো আমি আতিফ আসাদের কাছে, যেহেতু আতিফ আসাদ একদম গ্রামে বসে গ্রামের ছেলে মেয়েদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে তাদের পাঠ্যাভাস তৈরিতে কাজ করছে, তা আমি আতিফ আসাদের কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে এই গ্রাম অঞ্চলে বই পড়ার সংস্কৃতি তৈরিতে আসলে কোন ধরনের উদ্যোগগুলো প্রয়োজন, যেহেতু আতিফ আসাদ নিজে কাজ করছে, কোন ধরনের উদ্যোগগুলো আসলে প্রয়োজন যে গ্রাম অঞ্চলে বই পড়ার সংস্কৃতি তৈরির ক্ষেত্রে? আতিফ আসাদ কি মনে করে? জি, আপনি খুব যেটা বললেন, আমি আশরাফুল ভাইয়ের দিয়েই বলতে চাই। যেমন আহমেদ ছাপার যে উক্তিটা, যে আসলে আপনি যে কোনো হাট বাজারে যাবেন বা একটা উপজেলায় গেলে সেখানে আপনি বুঝতে পারবেন, যদি ওইখানে ধরেন যে অনেকগুলা লাইব্রেরি থাকে, বুঝতে পারবেন যে তাহলে বইয়ের
মানে আপনার এর প্রতি একটা মানুষের আগ্রহ আছে। আপনি যদি দেখেন যে ওখানে শুধু শাকসবজি বিক্রি হচ্ছে তাহলে মনে করবেন যে এরা শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, বা স্বর্ণালঙ্কারের দোকান বেশি, তাহলে বুঝবেন যে তারা সাজসজ্জা নিয়ে ব্যস্ত। তো আসলে হচ্ছে আমাদেরকে, যে আমরা আসলে লাইব্রেরি আন্দোলনের সাথে আছি ঠিক আছে, কিন্তু আসলে এই একা আন্দোলন আসলে অতটা সফল আনে না আমার যেটা মনে হয় দীর্ঘদিনের এই 7-8 বছরের এই যাত্রায়। কারণ একা মানুষ আসলে আপনার সংগ্রাম করা অনেক কষ্ট। আবার কিছু কিছু মানুষ মনে করে যে যারা মনে করেন যে শিক্ষিত তারাই ঠিক আছে, কেন এত সমাজকে নিয়ে ভাবতে হবে? তুমি টাকা কামাই করো, ইনকাম করো, যার পড়ার আগ্রহ থাকবে সে মানে নিজের থেকে ইচ্ছা করে পড়বে, এরকম ধরনের কিছু কপি বানাও, আছে কপি আপনার খাই। দেখা যায়। কারণ আমরা তো অনেকদিন ধরে আপনার কাজকর্ম করছি, এখনো অনেকে জিজ্ঞেস করি এই এত বছর যাবত কি আঙ্কেলকে দাও, করতেছ, আমিও খাবো। এখন একটু ইয়ের মধ্যে ঢুকো না, ফ্যামিলি আছে, চাকরি বাকরি করো। না আসলে আমি যে আসলে লক্ষ্য নিয়ে অ্যাক্টিভিটিসটা কাজটা করতেছি, সেটা হলো ধরেন যে আমার অন্য কোনো জেলা উপজেলা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমি এক আসার তো সব আসলে পরিবর্তন করা সম্ভব না। আমার যে থিম সেটা হলো যে আমি চাই, মানে আমি কোন জায়গা থেকে কোন আশা থেকে আমি আসলে কাজ করি। আমার কথা হলো যে এখানে আমার লাইব্রেরি আন্দোলনের সাথে সাথে বই পড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক একটা জাগরণ। ধরেন একটা ছেলে মেয়ে ভালো গান পারে, একটা বা ছেলে মেয়ে ভালো আবৃত্তি পারে, অভিনয় পারে, বা ও ভালো বিতর্ক পারে, ভালো বক্তব্য দিতে পারে। এই যে আপনার মেধাগুলো, আমি চাই যে আমার লাইব্রেরি আন্দোলনের মাধ্যমে আমার উপজেলা থেকে যেন একটা জাতীয় পর্যায়ে না হোক, মোটামুটি মানের কিছু যেন ছেলেমেয়ে আমরা পাই যারা লিড দিবে। মানে সমাজটাকে বা উপজেলাকে লিড দিবে। আমি কিন্তু ওই জায়গা থেকে আমি আন্দোলন করি। ওই ভাবনা থেকে আমি আন্দোলন করি। এখন আমার পরিবর্তন করতে হবে, সব করতে হবে আমার একাই। আমার একার সম্ভবও না বা হবেও না। এটা মানে আমি সবসময় মানে বাস্তববাদী মানুষ। বাস্তবতায় বিশ্বাস করি। কারণ আমার একার দ্বারা কোনোদিন একদম একটা উপজেলা পরিবর্তন হতে পারে, সেটা সময় লাগবে, সময়ের ব্যাপার। যেমন আপনি জানেন যে আমরা একটা লাইব্রেরি করার জন্য, সেন্ট্রাল লাইব্রেরি করার জন্য চেষ্টা করতেছি। যে আমাদের গ্রাম ভিত্তিক যে লাইব্রেরি গুলা থাকবে, এইখান থেকে ছেলেমেয়েরা যারা ভালো ভালো মেধা, তাদেরকে আমরা এই সেন্ট্রাল লাইব্রেরিতে নার্সিং দেবো। এখানে অডিটোরিয়াম থাকবে, এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হবে, এখানে অতিথিরা থাকতে পারবে, বা ছেলেমেয়েরা যদি বলে যে না এখানে অনেক ধরনের সেশন থাকবে যেখান থেকে শিখতে পারবে, আমরা ঢাকা থেকে অতিথি আনবো। এই প্ল্যানের মাধ্যমে কিন্তু আমরা কাজ করি। তো এখন হচ্ছে যে ওই 7-8 বছর আগে ধরেন যে আমার ইন্টারমিডিয়েটে যে আমার সার্কেল ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা কিন্তু আমার অ্যাক্টিভিটিসের সাথে ছিল। এখন দেখা গেছে আস্তে আস্তে সবাই চাকরিতে ঢুকে গেছে। আমি এখন একা পেরে গেছি। একা কাজ করা আপনি তো জানেনই যে এরকম গ্রাম থেকে আমি যদি একটু উপজেলা শহরে থাকতাম তাহলে ওইখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে পাইতাম। কিন্তু আমি ৮-১০ কিলো ভালো আপনি ৮-১০ কিলো দূরে থাকি। আপনি আসছিলেন আমাদের পৌষ উৎসবে, আপনি ভালো করে জানেন। তো এই জায়গা থেকে আসলে কাজ করা অনেক কষ্ট। এইজন্য আমরা শুরুতে কিন্তু আমাদের গ্রাম ভিত্তিক ৬ টার মতো লাইব্রেরি ছিল। এখন ওই ওইখানে দেখলাম যে যখন আমাদের সার্কেলটা থাকে আলহামদুলিল্লাহ খুব মানে ভালো চলতেছে, পোলাপান বই পড়তেছে, ইভেন্ট হইতেছে। কিন্তু ওইখানে যখন যারা নেতৃত্ব দেয় আমার বন্ধু-বান্ধব বা আমাদের বড় ভাই, সবারই কিন্তু আসলে ফ্যামিলি আছে, পরিবারে মানে একটা সবার রিজিক আছে। রিজিকের সংস্থানের জন্য আমরা যে যার যেখানে সামর্থ্য চাকরি-বাকরি করি। একদিন না একদিন কিন্তু আমরা ওই জায়গা থেকে যাইয়ে। এখন কথা হলো যে ওই যে আমার সার্কেলটা যখন যায় একদম ওই লাইব্রেরিটা কিন্তু একদম পড়ে যায়, ফাঁকা পড়ে যায়। কারণ হচ্ছে গিয়া নেতৃত্বে ওইরকম মানুষ থাকে না, পাওয়া যায় না। এইজন্য এখন একটু মানে স্লো হয়ে গেছে। এখন ওইখান থেকে ভাবলাম যে আমার আন্দোলনটা তো স্লো করলে হবে না। কারণ এই মুহূর্তে আমার দরকার মানে পোলাপান তো বই পড়বে। তার সাথে সাথে দরকার যে এক্টিভিটিস করানোর জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য প্রত্যেকটা এলাকায় আমার ছেলেমেয়ে দরকার। এখন সেটা হইতে গেলে আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হবে। আমি অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গেছি। সরকারি গুলাতে ঢুকি নাই। কারণ সরকারি শিক্ষকরা মনে করেন যে আগ্রহ নাই। সরকারেরটা খাইতেছে ভালো। যদি বলেন যে আপনি নিয়ে যাবেন লাইব্রেরি,
পোলাপান কি করবে, এই একাডেমিক বই নিয়ে ব্যস্ত, হ্যাঁ এইখানে এই লাইব্রেরি কি হবে, হ্যান ত্যান এসে আপনারে উল্টা আরো এই দিয়া মানে বোঝ দিয়া আপনার সরাই দিব। যদিও এখনকার যে আপনার শিক্ষক গুলা, এরা আগ্রহ থাকলেও দেখা যায় যে হেডমাস্টার গুলা অনেক আগে, এরা মনে করেন যে সমস্যা করে, এই দরকার নেই, আমার ভালো রেজাল্ট দরকার, এ প্লাস দরকার, এই সেই এগুলা মানে দরকার, এই জন্য আকিব আসাদ, আপনার অভিজ্ঞতার কারণে কি এটা মনে হচ্ছে যে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের শিক্ষার্থীদের একাডেমিক বই পড়ার বাইরে অন্যান্য বই পড়ানোর ক্ষেত্রে আগ্রহটা কম? আতিফ, আতিফ শোনা যাচ্ছে, শোনা যায় কি? আতিফ, আমার মনে হয় নেটওয়ার্কের একটু ইয়ে হয়েছে। আমি এই যে আতিফের কথার সূত্র ধরে আমাদের আরো দুজন হচ্ছে আলোচনা করলেন, আমি স্বপ্নরাজের কাছে যেতে চাই। আপনি তো সারা বাংলাদেশে 64টি জেলায় স্ব-উদ্যোগে বাইসাইকেলে করে ভ্রমণ করেছেন, বই পড়ার আন্দোলনকে বেগবান করতে মানুষকে বলেছেন। বিভিন্ন শিক্ষা, আমি দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন বই পড়ার জন্য। তো আপনার একটা সারা বাংলাদেশ সম্পর্কে একটা বিচরণ করার ক্ষেত্রে বা বিচিত্র একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের যারা দর্শক শুনছেন তাদের জন্য কি বলবেন যে আসলে এই বই পড়াটাকে কিভাবে আনন্দময় করা যায়? স্বপ্নরাজ। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমি প্রথম বোধহয় এইভাবে লাইভে যুক্ত হলাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলেন। বই পড়া, তো বই পড়ার মাধ্যমে বই পড়াটা কিভাবে আনন্দময় করা যায়, বই তো অনেক সুন্দর সুন্দর অনেক বই আছে। বইগুলো পড়লে তো মানে সুন্দর একটা আনন্দের একটা জগৎ তৈরি হয়, মানে খুব আনন্দ লাগে। আর আমার প্রিয় বই হলো, আমার প্রিয় বইয়ের নাম, আমার জীবনের প্রথম পড়া বইটির নাম হলো বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। বইটি আমি আজ থেকে ঠিক 10 বছর আগে প্রথম পড়ি। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। আমি বই পড়তে পড়তে মূলত স্বপ্নরাজ, আপনি যেহেতু 64 জেলা ভ্রমণ করেছেন বাইসাইকেল দিয়ে এবং বই পড়ার ওই বিষয়টা কি বিভিন্ন সেমিনারে, সাহিত্য সেমিনারে অংশ নিয়েছেন, আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার হলো আজ থেকে ঠিক 10 বছর আগে আমি কোনো সময় আসলে বই পড়ে মনোযোগী ছিলাম না, আর পাঠ্য বইয়ের বাহিরের কোনো বইয়ের সাথে আমার পরিচয় ছিল না। তো আমি একদিন ঘরের মধ্যে শুয়ে রইলাম দুপুরের দিকে। আমার দাদু হলো ওয়াজ শুনতেছে। তো ওয়াজের মধ্যে একজন বক্তা বলতেছে যে 100 জন মনীষীর জীবনী নামে একটা বই লেখা হয়েছে। বইটি লিখেছেন একজন খ্রিস্টান লেখক, এবং এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলো সবার প্রথমে। উনি এটা বলার পর উনি একটানা 100 জন মানুষের নাম বলে গেলেন। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? মানে থমকে আছে মনে হচ্ছে। না না না, সমস্যা নেই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। ও আচ্ছা, তো আমি মূলত ওয়াজ শুনছিলাম না, আমি ঘরের মধ্যে শুয়েছিলাম। তো আমার অবসচেতন মনের মধ্যে কথাটা রয়ে গেল, মানে বক্তা তো হাফেজ মানুষ, উনি একটানা 100 জন মানুষের নাম বলে গেলেন। তো আমি আর কয়েকদিন পর একটা লাইব্রেরিতে গেলাম একটা কলম কেনার জন্য। তো ওই বইটি আমার চোখে পড়লো। বইটি আমি হাতে নিলাম, হাতে নিয়ে বইটির পাতা উল্টালাম, দেখলাম যে ওইখানে 100 জন মানুষের তাদের ছবি দেওয়া আছে রঙিন করে। তো ছবিগুলো দেখে আমার কাছে ইন্টারেস্ট লাগলো। আমি দাম জিজ্ঞেস করলাম 120 টাকা। তো 120 টাকা দিয়ে আমি বইটা কিনে নিয়ে আসলাম। তো এই প্রথম আর কি পাঠ্য বইয়ের বাইরে আমি কোনো বই আর কি হাতে নিলাম। এর আগে আমি ওইভাবে মানে পাঠ্য বই পড়েছি, পাঠ্য বইয়ের বাইরে কোনো বইপত্র আমার পড়া হয়নি। তো বইটি নিয়ে যখন আমি পড়া শুরু করলাম, এটা একজনের জীবনী পড়লাম। উনি জন্মগ্রহণ করলেন, তারপর উনি ওনার যে কর্ম ওইটা জানলাম, এবং উনি মৃত্যুবরণ করলেন। তো ওইভাবে একজনের জীবনী পড়ার পর আমার মধ্যে কিছু একটা অ্যাড হলো। তারপর ছবি দেখে দেখে আমি পড়লাম
বিজ্ঞানী লুই পাস্তুর পড়লাম, এডওয়ার্ড জেনার পড়লাম, এভাবে আমি আইনস্টাইন, নিউটন, এভাবে পৃথিবীর যে মহামানব যারা আছেন, পৃথিবীর যে টপ প্রভাবশালী ব্যক্তিরা একে একে আমি পড়তে শুরু করলাম। তো পড়ার ভিতরে দেখা গেল যে আমি যখন লুই পাস্তুর পড়লাম, পড়ার পর উনি যখন মারা গেলেন, তখন দেখা গেল যে আমার চোখ থেকে কয়েক ফোঁটা জল ঝরে পড়লো। আমার খুব খারাপ লাগলো যে উনি এত ভালো একজন মানুষ ছিলেন। বা এডওয়ার্ড জেনার বা বিজ্ঞানীরা এই করলেন, আমি অজানাকে জানতে লাগলাম, মানে বই পড়ার মাধ্যমে অজানাকে জানার মাধ্যমে আমার মধ্যে অনেক আমার যে মধ্যে বিভিন্ন প্রশ্ন তৈরি হলো। যেমন আমি লক্ষ্য করলাম বিভিন্ন ঘটনার মাধ্যমে, যেমন ম্যাক্সিম গর্গি, উনি দেখলাম যে ওনার অবস্থা, আহ আমার যে বয়স, আমি তো আজ থেকে 10 বছর আগে তখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি বইটি পড়েছিলাম। এই বইটি হলো আমার জীবনে পড়া, আমি 500-এরও বেশি বই পড়া হয়েছে, তার মধ্যে হলো বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী বইটি হলো আমার পড়া জীবনের সবচেয়ে প্রভাবশালী বই, মানে যেটা আমাকে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। এবং লাস্ট টাইম আমি এই বইটির প্রচার আমি হেঁটেছি টেকনাফ থেকে তেতুলিয়া 35 দিন। আমি হেঁটেছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া 1000 কিলোমিটার। মানে ওই বইটার প্রচারে, ওই বইটার প্রতি আমার ভালোবাসা সম্মান থেকে আর কি। তো ওই বইটি পড়ার মাধ্যমে মূলত, বই পড়ার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের মধ্যে আমরা প্রশ্ন করতে শিখি, আমরা চিন্তা করতে শিখি, আমরা কল্পনা করতে শিখি। প্রশ্ন করাটা কি খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্ন করতে শেখাটা। যেমন এখানের যে বিশ্বের 100 জন মনীষীর জীবনী, তারা যে 100 জন, আমি তাদের পড়লাম যে আমি এক পর্যায়ে নিজের সাথে তুলনা করতে শুরু করলাম যে এই লোকটা তো, আমি আমার যে বয়স 17-18 তখন, মানে 16-17, তখন ওই বয়সে উনি যে অবস্থায় ছিলেন আমার থেকে অনেক বাজে অবস্থায় ছিল, কিন্তু দেখা গেল 4-5 বছর পর উনি খুব বিখ্যাত হয়ে উঠলেন। আমার মধ্যে একটা প্রশ্ন জাগলো যে উনি কিভাবে বিখ্যাত হয়ে উঠলেন। হ্যাঁ, এবং সেই সাথে আমার মধ্যে নিজের মধ্যে একটা সম্ভাবনা আমি খুঁজে পেলাম যে আমি চাইলেও এরকম হইতে পারবো। এবং আমি আসলে ক্লাস 9 থাকার সময় বইটা আমি আমার সাথে বহন করতাম, বইটি পড়তাম সার্বক্ষণিক। এবং ওই বইটির মধ্যে ওইরকম লাইব্রেরি বই পড়া নিয়ে ওইরকম একটা আবহাওয়া ছিল। যেমন জর্জ বার্নার শো, ওনার বাড়িতে বিশাল লাইব্রেরি ছিল, এক পর্যায়ে উনি লাইব্রেরির সন্ধান পেলেন, বই পড়তে লাগলেন। বা ম্যাক্সিম গর্গি, সে তো একজন মানে ওনার তো একাডেমিক কোনো পড়াশোনা নাই, শ্রমিক, 17-18 ঘন্টা ওনাকে পরিশ্রম করতে হয়। এর ভিতর দিয়ে উনি বই পড়াটা শিখে গেলেন, বই পড়তে লাগলেন। বই পড়তে পড়তে উনি, ওনার মধ্যে একটা চেঞ্জ চলে আসলো, উনি এক পর্যায়ে লেখক হয়ে উঠলেন, এক পর্যায়ে বিশাল বিপ্লব মানে ভূমিকা রাখলেন, মানে ওনার যে কাজগুলা। তো বই পড়াটা মূলত আমাদের মধ্যে প্রশ্ন জাগায়, অজানাকে এবং আমাদেরকে নিজেদেরকে চিনতে শেখায়, যা আমাদের মধ্যে কি কি সম্ভাবনা আছে, আমরা আসলে কি কি করতে পারবো, আমাদের মধ্যে সেই সম্ভাবনাটা আমরা খুঁজে পাই বই পড়ার মাধ্যমে। এই আর কি, বই পড়া, বই না পড়লে আসলে আমরা নিজেকে আবিষ্কার করা সম্ভব না। বই পড়ার মাধ্যমে আমরা নিজেদের আবিষ্কার করি, আমরা সমাজ সম্বন্ধে জানি, মানে সমাজটা আসলে কিভাবে চলে। তার আগে আমাদের মধ্যে কিন্তু প্রশ্নই জাগে না যে সমাজটা আসলে যেভাবে চলছে, কেন কিভাবে, বা মানুষের ইতিহাস, এই যে আজকে মানুষ আহ আহ, মূলত প্রশ্নটুকুলাই কি, যেমন আমরা জানি যে আমরা মানুষ মারা যাব, কিন্তু আমরা সত্যিকার ভাবে এই যে মারা যাব, এটা গভীর ভাবে ফিল করা আর মারা যাব কথাটা এক না। যেমন মনীষীর জীবনী বই পড়ার মাধ্যমে দেখলাম যে এখানকার যে 100 জন মানুষ, তারা একসময় ছিল, তারা মারা গেল। আমার মধ্যে মৃত্যু বিষয়টা আমাকে খুব অ্যাটাক করলো, যে আগামী 100, মানে বই তো আমাদেরকে চিন্তা কল্পনা শক্তি খুবই অনেক বেশি শক্তিশালী করে। তো আমি বর্তমানে থেকে অতীত বর্তমান একটা দেখতে পারি আর কি, এই টাইপের একটা ব্রেনের একটা ডেভেলপ আমার মধ্যে হয়। যেমন আমি বইটির মধ্যে পড়ছিলাম যে প্রায় 2500 বছর আগের কথা, কনফুসিয়াসের জীবনী যখন পড়ছিলাম, তখন আমার মাইন্ড কিন্তু ঘরে বসে আমি চলে যাচ্ছি প্রায় 2500 বছর আগের অতীতে, এবং চলে যাচ্ছি কনফুসিয়াস এবং চীন দেশে। ওইভাবে বইটি পড়ার মাধ্যমে, মানে আমার প্রিয় বইয়ের কথা যদি বলি, ওই যে মনীষীর জীবনী বই, মানে ওই বইটি পড়ার মাধ্যমে আমি বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন সময় আমার ভ্রমণ করা হয়েছে। আর ওই বইটি পড়তে পড়তে এক পর্যায়ে আমি সুনামগঞ্জ শহরে লাইব্রেরির সামনে গিয়ে দাঁড়াই, এবং আমি ওইখান থেকে বই কিনে নিয়ে আসি।
এবং বই পড়তে শুরু করি। বই পড়তে পড়তে এক পর্যায়ে আবিষ্কার করলাম যে আমি নিজের কাপড় পোশাক না কিনে ওই টাকা দিয়ে আমি বই কিনে পড়তে শুরু করলাম। আমি শহরে গেলাম, আমার আম্মা আমাকে বললো যে এটা টি শার্ট কেনো, এটা শার্ট কেনো। আমি বললাম না, ওই টাকা দিয়ে আমি বই কিনে পড়তে শুরু করলাম। তো এইভাবে আমি 2 বছরের ভিতর 1-1.5 মতন বই আমি পড়ে ফেলি। এক পর্যায়ে কি করা যায়, আহ এতগুলো বই জমছে, তো মাথার মধ্যে আইডিয়া আসলো যে লাইব্রেরি করতে পারি। তো 1-1-2018 সালে আমি আমার বন্ধুদের নিয়ে লাইব্রেরি করলাম। এবং যে চেঞ্জ গুলো আর কি বই পড়ার মাধ্যমে আসে, যে আমি এক পর্যায়ে আবিষ্কার করলাম যে আমি নিজে বই পড়ে আহ আনন্দ পেলাম। এক পর্যায়ে আমার মধ্যে একটু চেঞ্জ আসলো যে নিজে বই পড়ে আমি ওই আনন্দের মধ্যেই শুধু তৃপ্তি থাকছি না, আমি এই গল্পটা অন্য কারোর সাথে একটু শেয়ার করার মাধ্যমে, বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করার মাধ্যমে দেখা গেল যে আমি একটু আনন্দ পাচ্ছি। এক পর্যায়ে দেখা গেল যে না, এটাও না, আমি আমার যে বইটা আমি পড়ছি ওই বইটা আমি ওই বন্ধুকে ধার দিলাম। ওই বন্ধু ওই বইটা পড়লাম, মানে বইটা পড়ে আমি এতটাই বেশি আনন্দিত, তার সাথে ওইটা আমাকে শেয়ার করতে হচ্ছে যে ভাই তুমি বইটা পড়ো। সেও বইটা পড়লো, সে বইটা পড়ে দেখলো যে সেও আনন্দ পাচ্ছে। তা আমাদের মধ্যে একটা নেটওয়ার্কিং হলো। তো এক পর্যায়ে আমার মধ্যে আরো চেঞ্জ আসলো, যে মানে এভাবে আর কি লেখক হওয়ার, মানে আমার স্বপ্ন হলো লেখক হওয়া। তো এখন আমার স্বপ্ন হলো যে বই পড়তে পড়তে এক পর্যায়ে নিজে বই পড়ে শুধু সন্তুষ্ট থাকতাম, তারপরে বন্ধু বান্ধবকে দিলাম, লাইব্রেরি হলো, এক পর্যায়ে তারপরে সিদ্ধান্ত নিলাম লেখক হবো। এইভাবে আর কি জার্নিটা আর কি সংক্ষিপ্ত এতটুকু বলতে পারি। আসলে বই নিয়ে তো অনেক কথা বলা যায়, অনেক অনেক গল্প করা যায়, এ আর কি সংক্ষিপ্ত একটু অনুভূতি শেয়ার করা। আহ ধন্যবাদ ভাই। আর অন্য কোনো প্রশ্ন যদি বা সে কিন্তু এরকম স্বপ্নরাজের মতো অসংখ্য মানুষ আছে, যারা কিন্তু এই বই পড়ার আনন্দটাকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে আপনার বিচিত্র অভিজ্ঞতা শুনলাম। আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনি দেশের 64টি জেলা আপনি ভ্রমণ করেছেন। আমাদের শিক্তাপু, শিক্তাপু আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি, এই যে আমাদের স্বপ্নরাজের বিচিত্র অভিজ্ঞতা শুনলেন, আমরা শুরুতে আপনাদের মাধ্যমে জানলাম যে আমাদের তরুণরা এখনো বই আসক্তি ভুলে যায় নাই, বই বিমুখ হয় নাই। স্বপ্নরাজ ওই যে তার একজন জ্বলন্ত উদাহরণ। আপনার কাছে আমি বিষয়টা জানতে চাই, এবং আমাদের আতিফ আসাদ একটু আগে একটু আক্ষেপে সুরে বলে গেল যে স্কুলগুলো বর্তমানে বই প্রোগ্রামগুলোতে খুব একটা আগ্রহ দেখায় না। আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে এই তরুণদের বইমুখী করতে স্কুল কলেজগুলো কি ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন? আপু। ধন্যবাদ সুজন। আসলে স্বপ্নরাজের কথা আমি একেবারেই শুনতে পাইনি, ওর লাইভের সময় আমি ওর একটা কথাও শুনতে পাইনি। আমি জানি না সে কি বলেছে, পরে আমি দেখব। তো জি, ও আসলে ওর হচ্ছে যে বই পড়ার একদম অভ্যাস ছিল না, আমি সংক্ষেপে যদি বলি, কিন্তু একসময় দেখা গেল ও 100 মনীষীর জীবনী বই পড়ার পরে যে আগ্রহ হলো, এবং সে আগ্রহের জায়গা থেকে সে অলরেডি 500 বই পড়ে ফেলেছে এবং 64 জেলায় ভ্রমণ করে বই পড়ায় উদ্বুদ্ধ করেছে মানুষকে। এটি হচ্ছে স্বপ্নরাজের গল্প। কিন্তু আমরা এরকম অসংখ্য স্বপ্নরাজকে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্কুল কলেজগুলো কি ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন? প্রথমেই স্বপ্নরাজকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, যে স্বপ্নরাজ আমাদের উৎসাহের জায়গা, অনুপ্রেরণার জায়গা। আমাদের স্বপ্নরাজরাই আসলে আজকের প্রজন্মকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারে। স্বপ্নরাজরা যদি সেই আমাদের প্রত্যন্ত গ্রামে যায়, গ্রামের একেবারেই সেই অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ায় আমাদের স্বপ্নরাজরা, তাহলে হয়তো তারাও স্বপ্নরাজের মতো করেই নিজেদেরকে তৈরি করার একটা চেষ্টা করবে।
আর আমি যেটা বলবো যে স্কুল কলেজে আমাদের প্রজন্মকে যদি আমরা বই পড়ামুখী করতে চাই, তাহলে বই পড়া আসলে আনন্দের সাথে করা উচিত। তো আমাদের স্কুলে যে বিষয়টি সবার আগে দরকার, আমার মনে হয় যে আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে আগে বই পড়ামুখী করতে হবে। কারণ তারা যদি বই পড়ার বিষয়টা না বোঝে, তাহলে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা কিভাবে সেই বই পড়ার বিষয়টা বুঝবে? তো আমার মনে হয় যে প্রথমেই আমাদের টিচারদেরকে বই পড়ামুখী করতে হবে। সেক্ষেত্রে টিচারদেরকে, অনেক টিচার আছে, আমি বলছি না যে অনেক টিচারেরা, সব টিচারই পড়ে না এমন বলছি না, অনেক টিচার আমাদের দেশে আছে যারা অসম্ভব রকম মেধাবী এবং দার্শনিক। আমি বলবো এক একটা দার্শনিক। আজকে আমি যে তোমাদের সামনে কথা বলছি একজন নারী হয়ে, সেই অজপাড়াগা থেকে উঠে আসা একটা মেয়ে, আজকে আমি তোমাদের সামনে কথা বলছি, স্পর্ধা বলো, আমার এই সাহস বলো, আমার এই শিক্ষাগত যোগ্যতা বলো, সবটা কিন্তু সেই অজপাড়াগার একজন টিচার তৈরি করেছে, এবং একজন টিচারই আমাকে বইমুখী করেছে। তো টিচার যখন হচ্ছে আমাকে বইমুখী করতে পেরেছে, তো আমি মনে করি যে আজকের টিচাররাও সেটা পারবে। তো টিচাররা যদি আনন্দের সাথে আমাদের বাচ্চাদেরকে, আমাদের স্টুডেন্টদেরকে যারা কলেজে পড়ছে তাদেরকেও যদি প্রতিদিন না হোক, সপ্তাহে ধরো একদিন কিছু ভালো বই তাদেরকে ধরো বাধ্যতামূলক করা হলো, মানে সেটা তোমার রাষ্ট্র কর্তৃকও নির্ধারিত একটা বিষয় হতে পারে, শুধু যে ছাত্রদেরই এটা দায়িত্ব এটা কিন্তু নয়। একটা সমাজ বা রাষ্ট্র গঠন করতে গেলে প্রত্যেকেরই দায়িত্বের জায়গা থেকে কাজ করা উচিত। সেক্ষেত্রে রাষ্ট্র যদি শিক্ষকদেরকে ট্রেন আপ করে যে আমাদের প্রতি সপ্তাহে একদিন করে কিছু বই ছাত্রদেরকে পড়াতেই হবে, তো সপ্তাহে একটা বই যদি ছাত্রদেরকে বলা হয় যে এই বইটা তুমি পড়ে আসো, 7 দিন পরে সেই বইয়ের উপরই একটা আলোচনা করা হলো, সেমিনার করা হলো, সেখানে আমাদের স্টুডেন্টরা থাকলো, শিক্ষক থাকলো, কিংবা সমাজের একটা আলোকিত মানুষ থাকলো, সেই জায়গা থেকে কিন্তু বাচ্চারা ওই সবার সামনে কথা বলাটাও শিখলো। আর নানামুখী আলোচনার মধ্যে দিয়ে আমাদের সেই প্রজন্মরা কিন্তু নানামুখী চিন্তার জায়গাটাও চিনতে পারবে। আর যারা বড়রা আছে, বোদ্ধা মানুষরা আছে, তাদের একজনকে যদি ওই 7 দিন পরে ডাকা হয়, তারা নিশ্চয়ই বই পড়ার যে উপকারিতা সেটা তাদের মধ্যে ছড়িয়ে দেবে। তো এরকম একটা কাজ যদি আমাদের রাষ্ট্র উদ্যোগ নেয়, আমার মনে হয় যে স্কুল বা কলেজের যারা স্টুডেন্ট তারা অবশ্যই সপ্তাহে একদিন বই পড়বে, এবং একদিন একটা বই পড়ার পরে সেই বইয়ের যে জ্ঞান ওদের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে ওরা নিজেরাই বোধহয় পরে আবার বলবে যে এই বইটা তো পড়েছি, তাহলে আর একটা বই পড়ে দেখি, তো বইয়ের রাজ্যে তখন ঘুরে বেড়াবে। আমার মনে হয় এটা সম্ভব। ধন্যবাদ তোমাকে। জি, শিকতাপুর অত্যন্ত সুন্দরভাবে বললেন। আমি যে আমাদের আশরাফুল ভাইকে জিজ্ঞেস করি, বই পাগল একজন মানুষ, আমি জানি এই যে শিকতাপু বললেন যে হচ্ছে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কি ভূমিকা রাখতে পারে শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে। আপনার কাছে যদি আমি বলি যে হচ্ছে পরীক্ষা ভিত্তিক যে পড়াশোনা আর জ্ঞান ভিত্তিক বই পড়া, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় খুঁজে দেখা যায় আর কি। সো আশরাফুল ভাই। ধন্যবাদ মেহরুল ভাই। পরীক্ষা আমি জ্ঞান ভিত্তিক বই পড়া, পার্থক্যটা আসলে কি? তাহলে এই ক্ষেত্রে আমি একটু আবার অভিজ্ঞতার কথা বলি, তাহলে এখান থেকে সম্ভবত আপনার প্রশ্নটা স্পষ্ট হবে। তো শিক্ষাবুর সঙ্গে আমি একমত এই ব্যাপারে, স্কুল কলেজের শিক্ষকদের ব্যাপারে। তো আমি ব্যক্তিগত জীবনে মানে অনেক বাংলার শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলা সাহিত্য তার দৈন্যদশা থেকে আমি নিজেই অবাক হয়ে গেছি। বাংলা বিষয়ে শিক্ষকতা করে কিন্তু সে জীবনে 1000 টাকার বই কিনে, বাংলা সাহিত্যের বই কিনে সে কখনো স্টুডেন্টদেরকে পড়ায়নি। মানে এই যে আমাদের বই কেনার প্রতি এই যে আমাদের মানসিক যে দেউলিয়াত্ব, এইটা সবচেয়ে বেশি প্রকট। তো আমি আমার উদাহরণটা বলি। জীবনানন্দ দাশের একটা খুব বিখ্যাত কবিতা আছে, আমরা এটা সবাই পড়ি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তো এটা একটা আমরা সবাই জানি।
এই জীবনানন্দ দাশের অসংখ্য কবিতায় এই ধানসিঁড়ি নদীর উল্লেখ আছে, তার অসংখ্য কবিতায়। তো এবং জীবনানন্দ দাশের এই ধানসিঁড়ি নদীর উপরে এতটাই মুগ্ধ হয়েছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়, ইনি কলকাতা থেকে বরিশালে আসছিলেন এই নদী দেখার জন্য, যে না জানি এই নদী কতটা সুন্দর, কারণ তার প্রিয় কবি জীবনানন্দ দাশ, এবং তিনি অসংখ্য কবিতায় এই ধানসিঁড়ি নদীর কথা উল্লেখ করছেন। তো যার কারণে সে সেই সুদূর কলকাতা থেকে বরিশালে আসছেন ধানসিঁড়ি নদী দেখার জন্য, এবং তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশের খুব নামকরা একজন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। তো উনি বরিশালে গিয়ে দেখেন যে আসলে বাংলাদেশে ধানসিঁড়ি নামে কোনো নদী নাই, মানে বাংলাদেশে ধানসিঁড়ি নামে কোনো নদী নাই। বরিশালে একটা নদী ধানসিঁড়ি নামে পরিচিত, সেটা কবির বাসার পাশে, এবং সেটা তার কবিতা লেখার সৌজন্যই সেই নদীর নাম ধানসিঁড়ি হয়েছে। কিন্তু আসলেই আমাদের দেশে ধানসিঁড়ি নামে কোনো নদী নেই। তখন তিনি আবিষ্কার করলেন যে ধানসিঁড়ি নামে নদী আছে, সেটা হচ্ছে আসামে। এই ধানসিঁড়ি নদী আছে, নদীর নাম ধানসিঁড়ি, কিন্তু সেই নদী আছে আসামে। এখানে একটা মজার ব্যাপার, কবি জীবনানন্দ দাশ আসামে ঘুরতে গেছিলেন তার চাচার বাসায়, এবং সেখানে তার প্রথম প্রেমিকা লাবণ্য দাসের সঙ্গে তার পরিচয় হয়, এবং লাবণ্য দাস বরিশালে ঘুরতে আসছিলেন। তো এক বিকাল বেলায় কবি জীবনানন্দ দাশ এই তাকে নিয়ে তার বাড়ির পাশের ওই নদী দেখতে গেছিলেন। তো যেহেতু দুটো নদী ছোট নদী এবং দেখতে একই রকম, এই কবিতার বর্ণনা আছে জীবনানন্দ দাশের সে কবিতায়, এবং সে কবিতাটা খুব চমৎকার লাইন আছে। আমারে সে নিয়েছিল ডেকে, বলেছিল শান্ত এ নদীর জল, তোমার চোখের মতো ম্লান বেদফল, এর নাম ধানসিঁড়ি বুঝি। এই যে দেখেন, তার প্রেমিকাকে যে বললো, তার প্রেমিকা কিন্তু জানে যে এই নদী, আমার দ্বারা নদী আছে সেটা আসামে ধানসিঁড়ি, তাহলে এই নদীটার নামও কি ধানসিঁড়ি? কিন্তু ওই শিক্ষক কিন্তু এই ব্যাপারটা ব্যাখ্যা করেন না। তিনি কিন্তু জানেন ধানসিঁড়ি আমাদের বাংলার নদী, কবি মৃত্যুর পরও এখানে ফিরে আসবেন এই নদী দেখার জন্য। কিন্তু এই যে মেটাফোর, এই মেটাফোরকে আবিষ্কার করাই হচ্ছে একজন শিক্ষকের কাজ, সে যে বিষয়ে শিক্ষকতা করুক না কেন। তো শিক্ষার্থীদের মধ্যে যদি আমি এটা উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে তো সমস্যা। আমাদের অসংখ্য ইংরেজির শিক্ষক আছেন, যারা ভালো ইংরেজিতে কথা বলতে পারেন না, অথচ সেই আমাদের 6 থেকে শুরু করে পেটাতে পেটাতে 10 শেখাতে শেখাতে মাথা শেষ করে দিয়েছে, অথচ সেই শিক্ষক কখনো আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলেন নাই। আমাদের বাংলার শিক্ষকরা কখনো আমাদেরকে বই কেনার জন্য সাজেস্ট করেন নাই, যে এই কবির বই তোমরা যদি আরো পড়তে চাও তাহলে এই বইগুলো পড়ো, এই বইগুলো পড়ো। তো আমার মতে বই পড়াটাকে উদ্বুদ্ধ করতে পারে একমাত্র শিক্ষকরা, কারণ একটা পর্যায়ে গিয়ে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একজন আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, এবং এই গড়ে ওঠাটা হচ্ছে শুধুমাত্র জ্ঞান ভিত্তিক এবং জ্ঞানমূলক। আমার অসংখ্য শিক্ষার্থী যাদের এখনো পড়াশোনা শেষ হয়ে গেছে, তো আমি মাঝে মাঝে ওদেরকে মজা করে বলি যে আমার এই বয়সে আর আসলে আলোচনা সমালোচনা বা তর্ক করতে খুব বেশি মানুষের প্রয়োজন নাই, কারণ তোমাদের অনেকের সঙ্গেই আমার কথাবার্তা হয় বইপত্র নিয়ে, সমকালীন রাজনীতি। আসলে বই ব্যাপারটা হচ্ছে হৃদয়ের ছাপ। একজন মানুষ পৃথিবীতে, শুধু বই না, পৃথিবীতে যে কোনো সৃষ্টিশীল কর্মকাণ্ড হৃদয়ের ছাপ, যে আমার হৃদয়ে বা আমার রক্তে যেটা মানে মানে উদ্বেলিত, সেটাকে আমি ভাষায় প্রকাশ করব, সেটাকে আমি কতগুলো বর্ণমালায় প্রকাশ করব। সেই আজ থেকে হাজার হাজার বছর আগে যখন মানুষ বর্ণমালা আবিষ্কার করতে পারে নাই, তখনও মানুষ তাদের সেই হৃদয়ের ছাপ বিভিন্ন পশু পাখির আকৃতি দিয়ে বা বিভিন্ন বিষয় দিয়ে দেয়ালে দেয়ালে লিখে গেছে। তো তো এই ছাপকে পড়াই হচ্ছে বই। এই বই হচ্ছে একটা সময়ের কথা বলে, একটা হৃদয়ের কথা বলে, এবং সেই হৃদয়ের কারো একক হৃদয় না, সেটা অনেকের হৃদয়ের কথা। বই ইতিহাসের কথা বলে, বই দর্শনের কথা বলে, সবকিছুই কথা বলে। আসলে আমাদের এই বস্তা পচা সিলেবাস, আমরা সেই আহ, আমার মা যে কবিতা পড়ে বড় হয়েছে, সেই কবিতা আদৌ সেই বাচ্চারা পড়তেছে, একই ব্যাপার। এই বস্তা পচা সিলেবাস, কোনো নতুনত্ব নাই, মানে কোনো সীমাবদ্ধতা একটা বিষয়, যার কারণে বই বিমুখী করা হচ্ছে আমাদের মানে এই প্রজন্মের। বা যেমন একটা ব্যাপার ছিল, আমরা বাসায় বই চুরি করে পড়তাম, আমাদের বাবা মারাও বুঝতে পারতো যে আমি যেন একাডেমিক পড়াশোনার বাইরে যেন অন্য কোনো বই না পড়ি।
সেক্ষেত্রে আমরা বই, যেমন আমাদের ওই কিশোর বয়সে আমাদের প্রিয় বই ছিল মাসুদ রানার সেই বই, তিন গোয়েন্দা, রাকিব হাসানের তিন গোয়েন্দার বই। এই বইগুলো দেখা যায় আমাদের 10 জন 15 জন বন্ধু মিলে আমরা একটা বই কিনতাম, অপেক্ষায় থাকতাম যে ওই বন্ধুর পড়া শেষ হলে তারপর আমার পর্ব আসবে। কেউ দিতে 2 দিন দেরি করলে আমরা বলতাম, তুই কি পড়িস, এত দেরি হচ্ছে কেন, আমি পড়ি। তো সেই বিষয়গুলো আসলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই নষ্ট হওয়ার প্রভাব শুধু বই বিমুখতা না, আমাদের ক্রীড়া ক্ষেত্রে দৈন্যতা, আমাদের আমাদের সঙ্গীতে দৈন্যতা। আমি মাঝে মাঝে দুঃখ করে বলি যে আমরা কলকাতার বা ইন্ডিয়ার সেই ডান্স, বাংলার ডান্স দেখে খুবই উদ্বেলিত হই, আনন্দিত হই, কিন্তু আমার পাশের বাড়ির একজন মেয়ে নাচ শিখবে, এটা আমার কাছে একদম খুব মহা বিপর্যয়কর ব্যাপার। হ্যাঁ, আমি আহ, সেই ইন্ডিয়ান আইডল দেখে মুগ্ধ হই পরিবার নিয়ে, কিন্তু আমার বাড়ির পাশে কেউ হারমোনিয়াম বাজায় গান করতেছে, এটা আমার জন্য চরম একেবারে অমর্যাদাকর ব্যাপার। তো এই পুরো বিষয়গুলো, এই যে মানুষের যে কট্টর বিষয়গুলো চলে আসতেছে, এটা হচ্ছে বই বিমুখতার কারণে। কারণ তারা একটা সময়কে হারিয়ে যাচ্ছে, তারা একটা সময়কে চিনছে না, তারা একটা প্রজন্মের হৃদয়ের ছাপকে তারা শুনতে পাচ্ছে না। যার কারণে আজকে আমাদের আমরা যে নতুন নতুন বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনি এখন ইদানিং, তো তারা আসলে কি পড়ে বা কি পড়ে এই প্রজন্মকে তারা বিপদগামী করতেছে। তো এটার মূল কারণই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেটা শিক্ষা আপু যেটা আমাদেরকে বললেন, যে একজন শিক্ষক একজন দার্শনিক। তো এই দার্শনিক ব্যাপারটাকে আমরা এড়িয়ে গিয়েছি বলেই আমাদের আজকে জাতির এই দুর্দশা। জি, আশরাফ ভাই, আপনার কথার মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো আসলে একজন শিক্ষক যদি তার শিক্ষার্থীকে একাডেমিক্যাল পড়া মানে বইয়ের বাহিরেও যদি পড়ায় উদ্বুদ্ধ করে, তাহলে তার জ্ঞানের পরিধি কিন্তু আসলে অনেক সমৃদ্ধ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষকরা, আপনি যেটা খুব আক্ষেপের সুরে বললেন আমি যে আমি আমাদের আমি বাংলা আমি আর জি আমি আরেকটু বলি। জি, সেটা জি হচ্ছে জি জি বাংলাদেশে অনেক অনেক স্কুলে লাইব্রেরি আছে, সেগুলো খোলা হয় না। আপনি হ্যাঁ, আপনার লাইব্রেরি এলাকায়, বই চুরি আপনি করবে, আপনার এলাকায় বই উপজেলা চুরি করবে লাইব্রেরি, আমাদের আছে আপনি আপনার ভাই। স্কুলের লাইব্রেরি খুলে দেখেন, সেখানে যদি আপনি একদিন যান দেখবেন যে হেডমাস্টারের কাছে গিয়ে বললেন উনি লাইব্রেরির চাবি খুঁজে পাচ্ছেন না। জি ভাই, উপজেলায় যে একটা যে লাইব্রেরি থাকে, আমি আমার উপজেলায় গেছিলাম, সেখানে নাকি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এর যে হতাশার খবর বা এটা হতাশার সংবাদ আর হতে পারে না। আমার আমার নিজ এলাকায় যে গণগ্রন্থাগার, এটাকে একেবারে পড়ার অযোগ্য। আমি আমার আমার একটা সময় মনে হয় যে আমার গণগ্রন্থাগারের যে লাইব্রেরিয়ান, আমি ওনার বাসায় গিয়ে চাবি নিয়ে আসতাম, এবং বের হওয়ার সময় আমরা 3-4 জন বন্ধু মিলে ওনাকে চাবি দিয়ে আসতাম। এখন আপনি লাইব্রেরিতে যাবেন, গণগ্রন্থাগারে যাবেন, সেখানে যদি 50 জন পাঠক থাকে, 40 জন পাঠক চাকরির বইপত্র পড়াশোনা করতেছেন লাইব্রেরিতে বসে। এখানে আমি খারাপ কিছু দেখি না, কিন্তু লাইব্রেরি তো চাকরির পড়াশোনার করার মতো জায়গা নয়। আমার এই কথা হয়তো অনেকেই হয়তো আহ দ্বিমত করতে পারেন, কিন্তু হতে পারে, লাইব্রেরি সেটা একটা তো গণগ্রন্থাগার একটা মুক্ত বৃদ্ধির জায়গা, সেখানে হাজার হাজার বই, হাজার হাজার মতবাদ। সেখানে আপনি একটা নির্দিষ্ট তথ্যের জন্য যাচ্ছেন, আপনার হৃদয়ের একটা খোরাক মেটাতে যাচ্ছেন, একটা বিষয় আপনার জানার আগ্রহ, আপনি সেটা জানতে যাচ্ছেন। সেটা একটা অবারিত জায়গা। সেখানে আপনি এই চাকরির পরীক্ষার একটা সীমাবদ্ধ জায়গা দিয়ে সেটাকে আপনি মানে থাকতে পারেন না। সেটাই। আশরাফ ভাই, এই যে আপনার অভিজ্ঞতার সাথে আমি আমার একটু অভিজ্ঞতা মিলাই, সেটা হচ্ছে জি, জি, জি। এই যে আমিও দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক সমৃদ্ধ লাইব্রেরি থাকার পরেও দেখা যায় বাচ্চারা বই চুরি করবে, বাসায় নিয়ে যাবে, এই অজুহাতে তারা, শিক্ষকরা কিন্তু লাইব্রেরি গুলো খোলেন না। এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। কিন্তু আমার আমার কথা আমার মতে হচ্ছে বই চুরি করা বই ভালো অভ্যাস। ওই লাইব্রেরিতে বই নষ্ট হওয়ার থেকে স্টুডেন্টরা যদি চুরি করে নিয়ে যেত, বাসায় রেখে 2-4 জন পড়বে, এটা আরো উপকার আমি হবে। সেটাই, যে বাচ্চারা বই চুরি করবে, ওরা বই চুরি করে নিয়ে যে বাসায় পড়বে, আমি তো এইটাই চাই, ওরা চুরি করে নিয়ে বই পড়ুক, পুরো লাইব্রেরি আমার উধাও হয়ে যাক চুরি হয়ে। কিন্তু আসলে শিক্ষকরা এটা তাদের দৈন্যতার জায়গা থেকে সেটা করতে চান না। শিক্ষা আপু, এই যে অনেকগুলো বিষয় চলে আসলো দেখেন, এই যে বই না পড়া, এটা আমাদের জাতির জন্য, এই যে আশরাফ ভাই বললেন যে এখন গণগ্রন্থাগার গুলোতে অনেকেই যাচ্ছেন, তারা শুধুমাত্র চাকরির একটা নির্দিষ্ট কিছু বই পড়ার জন্য যাচ্ছেন।
এছাড়া আর অন্যান্য বই সম্পর্কে জানার বা আগ্রহ তাদের খুবই কম। এই যে বই না পড়া, এইটা আমাদের জাতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন শিখতে আপু? শিখতে আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে বই না পড়া, এটা আমাদের জাতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে? আহ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে বই না পড়াটা এটা তো ঝুঁকি একটা। কারণ আহ, বই আসলে একটা আলো, আর আলো থেকে মানুষ যখন দূরে থাকে তখন তো সে অন্ধকারে নিমজ্জিত হয়। তো বই আসলে হচ্ছে মানুষকে আলোকিত করে। তো বই থেকে দূরে থাকা মানে অন্ধকারে বসবাস করা। আশরাফুল ভাই আসলে খুবই চমৎকার করে কথা বলেন। আমি সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম ওনার কথা। যে কথাটি আমি কোট করব সেটি হচ্ছে, বাচ্চারা যে বই চুরি করেও যদি পড়া শিখুক, এটা তালা দেওয়ার কিছু নেই। এই এই জিনিসটা আমার ভালো লেগেছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা জাতি হিসেবে যদি বই না পড়ি তাহলে আমরা জীবনকে কিভাবে বুঝবো? আশাফুল ভাই কিন্তু আমার কথাগুলোই বলে দিয়েছে যে একটা বইয়ের মধ্যে আমরা বিজ্ঞান, দর্শন, তারপরে হচ্ছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, হৃদয়ে যাবতীয় কিছু আমরা পাচ্ছি একটা বই থেকে। তো সেই বই থেকে যদি আমরা দূরে থাকি তাহলে তো আমরা একটা জড় পদার্থ হয়ে যাব। তো সেটা আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের দেশের জন্য সত্যি খুবই ক্ষতিকর। এই জন্য আমাদেরকে বই পড়তেই হবে, ঘুরে ফিরে বইয়ের কাছে আসতে হবে। আজকে এই যে দেখছো যে বিশ্বায়ন, এই যে আমরা দেখছি যে গ্লোবাল ভিলেজ, এই যে দেখছি আমরা বিজ্ঞানের উন্নতি, সবকিছু কোথার থেকে এসছে? আমরা সকলেই জানি যে প্রথমে মানুষ, তারপরে বই। কিন্তু মানুষের যে মানে সমষ্টিত জ্ঞান, সেগুলি দিয়েই কিন্তু বইয়ের সৃষ্টি, এবং বইয়ের থেকেই আমরা আজকে এতটা ডেভেলপ করেছি। তো পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে জ্ঞান দিয়ে, তো বই যদি জ্ঞানেরই ভান্ডার হয় সেই বইটা তো আমাকে পড়তেই হবে। আর বই না পড়াটা আসলে হচ্ছে জাতির জন্য খুবই ক্ষতিকর, এবং একটা জাতিকে পঙ্গু করার জন্য জ্ঞান থেকে দূরে থাকাই যথেষ্ট, বই থেকে দূরে থাকাই যথেষ্ট। তো আমরা বই পড়বো এবং জাতি হিসেবে আমরা উন্নতির শিখরে উঠবো। সে কাজটা রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছে এই বিষয়টাতে আসলে ফোকাস দেওয়া দরকার। আশা করছি যে আমাদের এই লাইভ প্রোগ্রাম কোনো না কোনো কর্তা ব্যক্তি দেখবেন এবং এই বিষয়টা তারা নজরে নেবেন। ধন্যবাদ। জি আপু, আমরা আপনাদের কথায় অনেক কিছুই আসলে তথ্যগুলো চলে আসলো, পাওয়া না পাওয়া। এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রিয় দর্শক যারা দেখছেন এই আলোচনা, আপনারা চাইলে আপনাদের কমেন্ট গুলো, সুন্দর মতামত গুলো আমাদেরকে কিন্তু জানাতে পারেন, এবং এটাও জানাতে পারেন আপনার জীবনে সবচেয়ে প্রভাব ফেলেছে কোন বই, এবং আপনি দিনে কত সময় বই পড়েন। এই তথ্যগুলো কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি যারা দেখছেন তারা শেয়ার করে অন্যদের যুক্ত হওয়ার আহ্বান জানাতে পারেন। সবাইকে আমাদের যারা অতিথি আছেন, আলোচক আছেন, তাদের কাছেও আপনারা প্রশ্ন রাখতে পারেন। আশা করি যারা শুনছেন তারা সেটি করবেন। আমি আমাদের হচ্ছে একজন তরুণ আইকন বলা যায়, যিনি বই পড়ার আন্দোলনকে ছড়িয়ে দিতে কাজ করছেন। আমি আপনার কাছে যদি একটু জানতে চাই, আসলে দিনে কত মিনিট বই পড়া উচিত বলে মনে করেন স্বপ্নরাজ? আপনার কাছে যদি ছোট্ট করে জানতে চাই যে দিনে কত মিনিট বই পড়া উচিত একজন মানুষের? ধন্যবাদ ভাইয়া। দিনে কত মিনিট বই পড়া উচিত, এটা তো আসলে মানে আপনি কি বলেন? এটা ওইভাবে আমি চিন্তা করি নাই। আমার যতক্ষণ ভালো লাগে আমি ততক্ষণ আসলে পড়ি। আমার যে যে একটা কোনো একটা বই ভালো লাগলে, যেমন আমি ঘন্টায়
কোনো কোনো বই আছে 30 পৃষ্ঠা পড়তে পারি, আবার কোনো বই আছে আরো কম, মানে কোনো উপন্যাস হইলে আমি আহ রাতে পড়লাম, সকালে আবার পড়লাম শেষ। আবার অন্য কোনো বই আছে মানে লেখার বিভিন্ন অনেক বইয়ের মধ্যে আছে অনেক তথ্য, এগুলো পড়তে আবার একটু সময় লাগে। আর গল্প যেগুলো এগুলা তাড়াতাড়ি পড়া যায়। তো প্রতিদিন আমাদের যদি কমপক্ষে 2 ঘন্টা যদি আমরা বই পড়ি, এটা দারুণ হয়। হ্যাঁ, কমপক্ষে 2 ঘন্টা আমার আর কি, মানে এখানে আমি ইন্টারেস্ট। আর লাস্ট টাইম আমি বই পড়লাম হলো ইস্পাহানের হাজি বাবা, 479 পৃষ্ঠার একটা বই, জেমস জাস্টিয়ান মরিয়ার লেখা। বইটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা ট্রাভেল বিষয়ক বই, যেহেতু আমি আবার আগামীকাল আমি আবার হাটা ভ্রমণে বের হয়ে যাচ্ছি। আমি সুনামগঞ্জ থেকে ঢাকাতে আসলাম মূলত, ওই যে ঢাকা থেকে আমার হাঁটা শুরু, কক্সবাজার গিয়ে শেষ। এটা আমার জীবনের সবচেয়ে লম্বা হাঁটা দেব, 5000 কিলোমিটার, মানে প্রতিটা জেলা শহরে আমি হাঁটবো। এই যে ভ্রমণ, এই যে একটা বই পড়েছিলাম বলে আমি এই যে এখন ভ্রমণ করি। আর ভ্রমণ, বই তো জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম, একটা বই তো একটা জানালা, বই পড়ার মাধ্যমে এক একটা বই এক একটা জগৎ। তো আমি 500টা বই পড়ছি, মানে আমার মধ্যে 500টা জগৎ তৈরি হয়েছে, 500টা জানালা। আহ আব্দুল আবু সাইদ স্যার এটা আবার খুব সুন্দর ভাবে বলেন যে তোমাকে যদি একটা ঘরের মধ্যে ছোট একটা ছিদ্র করে দেওয়া হয়, তুমি ওই ছিদ্র দিয়ে তুমি অল্প কিছু দেখতে পারবা। আবার ওইটা যদি একটু বড় করে দেওয়া হয় তাহলে তুমি আরেকটু বেশি দেখতে পারবা। আর ছাদের উপরে গিয়ে যদি দাঁড়াও তাহলে তুমি সম্পূর্ণ আকাশটা দেখতে পারবে, এই যে বিশাল জগৎ। তো বই মূলত আমাদেরকে সেই ছাদে সেই আকাশটা দেখার সেই জায়গাতে নিয়ে যায়। আর বই পড়ে না মানুষ কেন, এটার বিষয়টা হলো যে এটা আব্দুল আবু সাইদ স্যার এটা সুন্দর বলেছেন যে আমরা মিষ্টি খাই, যে রসগোল্লা, এখন মিষ্টির দোকানের সামনে দেখলে মনে হচ্ছে যে মিষ্টিটা খাই, মানে মিষ্টি খাইতে যে ভালো লাগে, এটা যে একটা স্বাদ আছে। তো একটা বই পড়লে বইটা তারপর আমরা স্বাদটা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি। আগে হলো বই পড়তে হবে। আর আশরাফুল ভাই সুন্দর একটা কথা বললেন এখানে, যে আমাদের যে শিক্ষকরা যে ওনার উপজেলায় দেখলেন যে তালা মারা বা শিক্ষকরা, যা আমি আমার গ্রামে দেখেছি, আমাদের হাই স্কুলে দেখেছি যে সেকাইবের বইগুলা দিয়ে রেখেছে, মানে বইগুলা আছে, কোনো টিচার উনি কিন্তু ছাত্রদের বই দিচ্ছে না। উনি ধরে নিচ্ছে বই দিলে বইটা চুরি মানে নাই হয়ে যাবে, ওই কারণে উনি দিচ্ছে না, বা বইটা উনি আছে মানে সেফে আছে, ভালো হচ্ছে, পোকামাকড়ে খাচ্ছে উনি, এতে ভালো। বা লাস্ট টাইম বন্যা আসলো আমাদের সুনামগঞ্জে, বন্যায় বইগুলো ধ্বংস করে নিল, এতেও মানে ওনার ইয়া নাই। তো এটা মূল সমস্যাটা হলো যে আমি সারা দেশ ঘুরলাম, ঘুরে দেখলাম যে এখানে হলো সচেতনতা হলো প্রধান সমস্যা, যে আমরা সচেতন না, শিক্ষকরা সচেতন না, বা বই যে পড়তে হয় আহ পাঠ্য বইয়ের বাহিরের বই পড়া যে খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সচেতন না, বা ওইটাই মূল সমস্যা। তো আমরা যারা বই পড়ি আমাদের ওই সচেতনতাটা সৃষ্টি করতে হবে। আর আমার জার্নি, বই পড়তে পড়তে আমি এক পর্যায়ে জানলাম যে ভ্রমণের বিষয়ে যদি একটু বলি, যে আমি এক পর্যায়ে জানলাম যে ভ্রমণ হলো জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম। আমি একটা কথা জানলাম, আমরা হলো 4টা মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি: বই পড়ে, ভ্রমণ করে, অভিজ্ঞতা থেকে, আধ্যাত্মিকতা। আমি এই কথাগুলো জানলাম। আমি তো অনেক বই পড়ি, আমি চিন্তা করলাম যে আমি একটা বই টাকাটা কিনে, নিজের পোশাক না কিনে ওই টাকা দিয়ে আমি বই কিনে এতটা সময় নিয়ে বই পড়ি, কেন পড়ি? ওই নলেজটা, ওই জ্ঞানটা জানার জন্য। হ্যাঁ, তো তো আমি জানতে পারলাম যে 3-4 মাসে সারা দেশটা সাইকেলে ঘুরে দেখা সম্ভব। আমার নিজের সাইকেল আছে, এবং ভ্রমণ জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম। তো আমার মনে হলো যে আমি যদি এই সাহসটুকু করি, 3-4 মাস আমি টাইম টেবলে, যে মানসিক ভাবে দেখলাম যে 3-4 মাস আমি পরিশ্রম করে চলে আসছি, তো সারা দেশটা ভ্রমণ করার পরে যে বিশাল বড় একটা নলেজ, 64 জেলা, এই নলেজটা যে জানবো, এটা মূলত আমার প্রধান আকর্ষণ। অর্থাৎ যে তৃষ্ণা থেকে আমি বইপত্র পড়েছি, ওই তৃষ্ণা থেকে মূলত ভ্রমণে বের হওয়া, জ্ঞানের সন্ধানে, অজানাকে জানার সন্ধানে। তাছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধ আমার প্রেরণা ছিল, যে এই দেশটা স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এই দেশটা আসলে দেখতে কিরকম, আমার এখানে বিশাল একটা কৌতূহল ছিল, আমার অনেক বড় একটা মোটিভেশন ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ।
আর তো ভ্রমণ নিয়ে পড়াশোনা করতে গিয়ে জানতে পারলাম যে এইভাবে যারা ভ্রমণ টমন করে তারা একটা সামাজিক একটা বার্তা বহন করে, যেহেতু সে সারা দেশ যাচ্ছে। তো আমার মাথার মধ্যে ক্লিক করলো বই পড়ার আন্দোলন। বই পড়ার আন্দোলনটা কিভাবে ক্লিক করলো, আমি 2018 সালে আমি আবার দেশের বাইরে ছিলাম, বিদেশ ব্রুনাইতে ছিলাম। তো আমি ব্রুনাই বিদেশ যেতে রাজি ছিলাম না। আমি রাজি ছিলাম না বলে আমার আব্বা আমার লাইব্রেরিটা ভেঙে ফেলে দিয়েছিল, আমার অনেক বই ছিঁড়ে ফেলে ছিল। আমার সবচেয়ে প্রিয় যে বইটা বিশ্বের 100 মনীষীর জীবনী বই, ওই বইটা মাঝখানে ছিঁড়া, আব্বা ছিঁড়ে ফেলছিল। আব্বা তো বই পড়া বিষয়ে জানে না, উনি বইপত্র পড়ে না, বইপত্র পড়তে পারেও না, মানে বই উনি সম্বন্ধে ওনার নলেজ নেই। তো আমার এটার খুবই আফসোস হয় যে আব্বা তো জানলেই কাজটা করতো না। আমার বই পাশের বাড়িতে বস্তা করে রাখতে হয়েছিল, বা আমি আমার এলাকার মধ্যে মানুষজনকে যখন আমি যখন বই পড়া যখন শিখে যাই, তখন দেখা গেল যে আমার হাতে ওই সময় নাই, যে ওইভাবে খেলাধুলা বা বাজে আড্ডার আর সময়টা আমার মধ্যে নাই। আমি বই পড়ি, আমি এক পর্যায়ে আমার বন্ধু বান্ধবকে আমি বই দিই। মানে বই পড়ার যে বিশাল আনন্দ, ওই আনন্দটা ভাগাভাগি না করার মাধ্যমে আমি শান্তি পাচ্ছিলাম না। আমি তাকে বই দিই, সে বই পড়ে, আমরা একটা বা আমার বন্ধু বান্ধবের বাড়িতে বই নিয়ে যাই, সবার সাথে ওইভাবে আমার কথা বলার সময় নেই, আমি বই পড়ে নিয়ে থাকি। তো তো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার এক বন্ধুর বাড়িতে বই নিয়ে যাই, তো এলাকার যে দোকানের মধ্যে আহ, যারা আড্ডা দেয় তারা আমার দিকে এইভাবে তাকাতো, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য, মানে সবার সাথে তো আমি মিশি না। তো এই বিষয়গুলো আমার জন্য অপমানজনক ছিল। আমার আব্বা আমার লাইব্রেরি ভেঙে ফেলে দিয়েছে। সব মিলে আমি জানতে পারলাম যে আব্দুল আবু সাইদ স্যার বা হানিফ সংকেত, ওনারা বললাম যে, বা অনেক বক্তাকে আমি শুনেছি যে পাড়ায় পাড়ায় বই পড়ার আন্দোলন গড়ে তুলুন, এই কথাগুলো বলতে। বা অনেকে পরিবেশ আন্দোলন করেন, রক্ত দিন জীবন বাঁচান, এরকম নানা স্লোগান। মানে ভ্রমণ বিষয়ে যখন পড়াশোনা করতে লাগলাম যে ভ্রমণটা আমি কিভাবে বাস্তবায়ন করি, যে তারা এইভাবে একটা সামাজিক একটা বার্তা বহন করে, তো আমার মাথার মধ্যে ক্লিক করলো যে বই পড়ার আন্দোলন। যে আমার মনের ভিতর যে একটা ব্যথা ছিল, আমি সারা দেশটা ঘুরবো, ঘুরে ঘুরে সারা দেশটা দেখবো, এবং যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে তাদেরকে আমি বই পড়া বিষয়ে উদ্বুদ্ধ করব, তাদের সাথে আমার নিজের বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করব, তার বই পড়ার অভিজ্ঞতাটা আমি জানবো। এটা আর কি আমি নিলাম। তো এই ক্ষেত্রে আমি আহ নিঃসন্দেহে যে আপনার বিশাল একটা অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, সেটা আপনার হাতে আমরা শুনলাম। আমাদের দর্শকরা আমরা আহ্বান জানিয়েছিলাম তাদের মতামত জানার জন্য। আমাদের কিছু দর্শক তাদের মতামত জানিয়েছে, আমি একটি কমেন্টস হলো সেটা হচ্ছে প্রথম সোহানুর রহমান সে শিক্ষা আপনাকে উদ্দেশ্য করে বলেছে, শুনতেছি আমাদের আরেকজন আছে সিজুল ইসলাম, সুন্দর আলোচনা আয়োজন ভালো লাগছে প্রিয় মানুষদের থেকে। আমাদের আরেকজন কমেন্ট করেছেন দর্শক রায়ান মোল্লা, আসসালামু আলাইকুম ভাই, আছেন? আরেকটি কমেন্ট লিখেছে সুন্দর আগামী নির্মাণে বই পড়ার আরেকজন দর্শক কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, আছেন? তারপর আমাদের আরেকজন দর্শক কমেন্ট করেছেন রাকিবুল হায়দার, ধন্যবাদ আমাকে শুভকামনা রইল সবার জন্য। তারপর আমাদের আরেকজন দর্শক যুক্ত থেকে কমেন্ট করেছেন অবিরাম ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক এই হচ্ছে আমাদের আমরা মানে জানলাম উপভোগ করতে। আমি আমাদের ভাই আশিকুল ভাই, আপনার কাছে যদি আমরা, যদিও এখন আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, ছোট্ট করে আপনার কাছে যদি আমি জানতে চাই, প্রেমের উপন্যাস পড়া কি তরুণদের ক্ষতি করে? আশরাফ ভাই। না, আমি তা ভাবি না। যেমন সেরকমটা মনে হয় না। আসলে প্রেম তো সুন্দর, আর তরুণরা প্রেম করবে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমার এরকম কোনো মনে হয় না, বরঞ্চ যারা প্রেম ক্ষতি করবে বা এরকম করবে, আমি এগুলার খুব মানে খুব সহজ মন্তব্য মনে করি আর কি, মানে খুবই সাধারণ মন্তব্য। আসলে তরুণরা প্রেম করবে, একজন তরুণী শাড়ি পরে হাঁটবে, তার প্রেমিকার সঙ্গে হাত ধরে হাঁটবে,
শাড়ি পরবে, খোপায় ফুল দিবে, এটা তো খুব সাধারণ ব্যাপার। তো এইগুলোকেও আসলে ব্যাপারটা সেরকম নয়। তো যেমন অনেক পাঠকের শুরুই হয় হুমায়ুন আহমেদের বই পড়ে। হুমায়ুন আহমেদ স্বভাবতই খুবই ফেমাস। আমাদের বলতে গেলে আমাদের শুধু আমাদের বাংলাদেশ না, যদি কলকাতাও বলি, ওপার বাংলাও তিনি সমানভাবে জনপ্রিয়। এবং আমাদেরও একটা সময় শুরু হয়েছে যেখানে আমরা সবাই হুমায়ুন ভক্ত ছিলাম। তো আসলে পাঠক, বেশিরভাগ পাঠকই একটা না একটা সময় হুমায়ুনের ভক্ত ছিলেন। যেমন যদিও আমি তার লেখা খুব একটা পছন্দ করি না, হুমায়ুন আহমেদের লেখা, কিন্তু আমি কিন্তু হুমায়ুন আহমেদ অনেক পড়ছি। যখন কোনো হুমায়ুন ভক্তের সঙ্গে আমার কথা হয়, সে যখন হুমায়ুন আহমেদের কোনো উপন্যাস নিয়ে আমার সঙ্গে আলোচনা করে, তো আমি তার সঙ্গে সমান আলোচনায় যোগ দিই। তো সেক্ষেত্রে তারা একটু অবাক হয় যে ভাই আপনি তো হুমায়ুন আহমেদের লেখাকে ওইভাবে পছন্দ করেন না। আর পছন্দ করা এক জিনিস, আর পাঠক হলো আরেক জিনিস। তো তার লেখাগুলো মূলত প্রেম নিয়ে। তো তরুণদের বয়সটা ওই রকম, তারা উদ্বেলিত থাকে, যে কোনো বিষয়ের প্রতি কৌতূহল থাকে। তো আমি এটাকে খুব পজিটিভলি নেই আর কি। আর বিশ্ব সাহিত্যের যদি আপনি কথা সাহিত্যের দিক থেকে যদি বলেন, প্রেম নিয়েই তো সব। আমার খুব প্রিয় একটা উপন্যাস হচ্ছে খোদা কি বস্তি, অনেক আগের লেখা, সেই ব্রিটিশ আমলের লেখা, পাকিস্তানি রাইটার শওকত সিদ্দিকীর, ওনার লেখা প্রেম। আপনি যদি আমার আরো প্রিয় লেখক মানে যদি বলেন যে সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, শুধু বাংলা সাহিত্যে না, আমি মনে করি যে বিশ্ব সাহিত্যের একটা অসাধারণ এই যে পুতুল নাচের উপকথা প্রেম। আপনি যাই বলেন না কেন, আপনি ইতিহাস বলেন, দর্শন বলেন, সবকিছুতে কেন্দ্রবিন্দুতে ওই আসলে প্রেম। আমি ব্যাপারটা ওইভাবে দেখি না। যেমন এক্ষেত্রে আমি আহমেদ ছফার ওই একটা বিখ্যাত কথা আবার যদি বলি, যে উনি হুমায়ুন আহমেদকে নিয়ে একটা মন্তব্য করছিলেন যে হুমায়ুন আহমেদ এত জনপ্রিয় কেন। তো উনি বলছিলেন যে আসলে ফুচকায় তো কোনো পুষ্টিগুণ নাই, কিন্তু ফুচকা খেতে মজা লাগে। তো হুমায়ুন আহমেদের লেখায় ওই পুষ্টিগুণ থাকুক বা না থাকুক, স্বাস্থ্য থাকুক বা না থাকুক, সাহিত্য থাকুক বা না থাকুক, কিন্তু মজা তো আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রেম বলেন বা দ্রোহ বলেন বা বিদ্রোহ বলেন, সবকিছুই কিন্তু এক। এবং এক এক পাঠক এক একটা টেস্ট নিবেন, মজা নিবেন। দেবদাস কি আপনি কি মনে করেন দেবদাস কি খুব ঠুনকো উপন্যাস? প্রেম তো। এবং আপনি পৃথিবীর যে কোনো আন্দোলনের বলেন, আপনি ফরাসি বিপ্লব থেকে শুরু করে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত, সবকিছুই কিন্তু এক ধরনের ওই প্রেম, বা সেটা সব ক্ষেত্রেই আর কি। তো আমি এই ব্যাপারটাকে খুবই সরলীকরণ মন্তব্য বলে মনে করি যে প্রেম তরুণদের ক্ষতি করে, বিষয়টা এরকম না। আর অনেকে আরেকটা ভাবেন ব্যাপারটা তো হচ্ছে যেটা বলি যে যারা বলে না। আসলে এটা এই ব্যাপারটা তরুণরা প্রেম করবে, এটা তো সাধারণ ব্যাপার। এবং তরুণরা ওই সময় প্রেমের উপন্যাস করবে, এটাও খুবই সাধারণ ব্যাপার। একজন তরুণী যে সময় আহ তার ক্যাম্পাসে আছে, পড়াশোনায় আছে, একটা নির্দিষ্ট বয়সে আছে, সে সময় তারা প্রেম পড়বে, প্রেমের কবিতা পড়বে, শামসুর রহমান পড়বে, নির্মলেন্দু গুণ পড়বে, জীবনানন্দ দাশ পড়বে, রবীন্দ্রনাথ পড়বে। এটা সাধারণ ব্যাপার। তো সেই সময় তো আমি তাকে তো লালনের একদম সেই দার্শনিক কোনো বইপত্র নিয়ে তাকে আমি সাজেস্ট করতে পারি না, তুমি এগুলো পড়ো। হ্যাঁ, সেগুলো করবো যখন সে ব্যর্থ হবে, তার প্রেমিকা থাকবে না, সেই ক্ষেত্রে সেটা অন্য অন্য জিনিস। আর যারা বই পড়বে না, তারাও কিন্তু এক ধরনের বই পড়ার আন্দোলনের মধ্যেই আছে। তারা একটা নির্দিষ্ট সব বই পড়ে, তারা নির্দিষ্ট তাফসির পড়ে, তাদের কাছে পৃথিবীর আর অন্য কোনো তাফসির নেই। তাদের মতবাদের যে তাফসির, সেটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা তাফসির। তাদের যে মতবাদ, সেটাই হলো দুনিয়ার সেরা, আর অন্য কোনো মতবাদ নেই। যারা বই বিমুখ করছেন, তারাও কিন্তু এক ধরনের এজেন্ডা নিয়েই কাজ করতেছে। যেমন আব্দুল্লাহ আবু সাইদের কথা, উনি আমার খুবই প্রিয় মানুষ। আমি কি একটু বলতে পারি 2 মিনিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। কিন্তু ইদানিং তাকে নিয়ে যে টানাপোড়েনটা, তাকে নিয়ে আমার আক্ষেপও আছে। তিনি শহর কেন্দ্রিক বই পড়ার যে অভ্যাস নিয়ে উনি ব্যস্ত ছিলেন, একদম প্রত্যন্ত গ্রাম নিয়ে, আমি তার মধ্যে ওই দায়বদ্ধতা দেখিনি। বিশ্ব সাহিত্যকে আমি যে পরিমাণ কর্পোরেট দেখছি, আমার কাছে এটা একেবারে একদম মানে মানে শহর কেন্দ্রিক একটা ব্যবস্থা। একদম গ্রামে গ্রামে বই পড়া নিয়ে তার যে কাজ করা উচিত ছিল, মানে সেটা আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছ থেকে আমরা সেটা পাইনি।
আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো শিশুদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে, এটা একদম ছোটবেলা থেকে। আমরা ছোটবেলায় শেয়াল পণ্ডিত, বিভিন্ন ভূতের গল্প, বিভিন্ন দেশের রূপকথার গল্প, নিউজিল্যান্ডের রূপকথার গল্প, ওয়েস্ট ইন্ডিজের রূপকথার গল্প, এবং আমাদের দেশের যে রূপকথার গল্প ঠাকুরমার ঝুলি, এগুলো তো এখন অনেক সহজ বাংলা ভাষায় পাওয়া যায়, তখন আরো অনেক দুর্বোধ্য ছিল। তো ছোটবেলা থেকে বই পড়ার যে পাঠ্যাভ্যাসটা, এটা খুব পড়া দরকার। আমি যে স্কুলে শিক্ষকতা করছি, আপনি নিজেও সেই জায়গায় থাকেন, সেখানে এত বিল্ডিং, এত কিছু, এত সুযোগ সুবিধা, কিন্তু সেখানে কোনো লাইব্রেরি নেই। আমি সেখানকার কর্তা ব্যক্তিদের অনেকবার বলছি যে এখানে একটা লাইব্রেরি, কিন্তু সেই ব্যাপারে তাদের খুব একটা আগ্রহ ছিল না। তো স্কুল কেন্দ্রিক এবং হচ্ছে ছোটবেলা থেকে শিশুদেরকে মানে বই পড়ার প্রতি আগ্রহ করে তোলাটাই হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এত দ্বিধা বিভক্ত বড় জাতি, challenge। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ। যে মাদ্রাসায় পড়ে তার কাছে সে এই সাহিত্যের সঙ্গে এইভাবে পরিচিত নয়, বা যে সাধারণরা তারপর ধর্মীয় পড়াশোনা অনেক করে, এবং যারা বই পড়ে, যারা আপনি দেখবেন তাদের বাসায় অসংখ্য ধর্মের বই, তার কাছে দেখবেন যে সে যে মতবাদটা পছন্দ করে না, তার কাছে সেই মতবাদেরও তাফসীর, কারণ পড়তে তো হবে। যেমন আমার পড়ার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মুক্তিযুদ্ধ। আমি ইতিহাস আমার সবচেয়ে প্রিয় পাঠ্য। একটা সময় উপন্যাস ছিল, ইদানিং আমাকে উপন্যাস বা গল্প খুব একটা টানে না, তো তারপরও পড়ি। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ইতিহাসের বই। তো আমি একটা সময় মনে হলো যে বাংলাদেশের যে ইতিহাস, একে আওয়ামী লীগ বলে আওয়ামী বয়ান, বিএনপি বলে বিএনপি বয়ান। তো আমার তখন মনে হলো যে আমি একটু, যারা আমাদের বিপক্ষে যুদ্ধ করছে সেই পাকিস্তানিদের দেখি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কি ধারণা। আমি তখন পাকিস্তানি লেখকদের বই কেনা শুরু করলাম, এবং কাদের, যারা সরাসরি ৭১-এর এই গণহত্যার সঙ্গে এবং এই আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে। যেমন জেনারেল নিয়াজি একটা বই লিখছেন, দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান। তো নিয়াজির এই বইটা পুরোটাই ভুল, কিন্তু তারপরও তারা উনি ওই বইয়ে বঙ্গবন্ধুকে কিভাবে, ওনার দৃষ্টিতে, নিয়াজির দৃষ্টিতে উনি বঙ্গবন্ধুকে কিভাবে দেখছেন। নিয়াজি তার এই বইয়ে বলছেন যে ১৯৭১ সালের ২৫শে মার্চ টিক্কা খানের নেতৃত্বে যে হত্যাকাণ্ড চলা হয়েছে, এটা একমাত্র চেঙ্গিস খান যে পরিমাণ হত্যাকাণ্ড করছেন, যে পরিমাণ মানুষকে হত্যা করছেন, তার থেকেও বীভৎস। আপনি বলেন, জেনারেল নিয়াজি যখন এই ধরনের মন্তব্য করে, আপনার আর কি আর কোন প্রশ্ন দরকার আছে? না, অবশ্যই না। তিনি কিন্তু এই কথা বলছেন যে ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী যে পরিমাণ মানুষকে হত্যা করছে, এটা চেঙ্গিস খানও এত মানুষকে হত্যা করেনি। এবং ২৫শে মার্চে বঙ্গবন্ধুকে যিনি গ্রেপ্তার করলেন, তিনি একটা বই লিখছেন, এনার বইটা শুধুমাত্র ২৫শে মার্চে তাকে গ্রেপ্তারকে করে নি, দ্য ওয়ে ইট ওয়াজ। তো এইরকম আমি অনেক উদাহরণ দিতে পারবো। এমনকি যে রাও ফারমান আলী, তারপর উনি বই লিখছেন যখন, তারপর হচ্ছে আপনার মেজর জেনারেল খাদিম হোসেন রাজা বই লিখছেন, তারপরে হচ্ছে আপনার রাও ফরমান আলীর কথা তো বললাম, যে ডব্লিউ চৌধুরী বই লিখছেন দ্য লাস্ট ডেজ অফ ইউনাইটেড পাকিস্তান। তো আমি তখন শুরু করলাম, আমি কিন্তু এই লোকগুলোকে পছন্দ করি না, কিন্তু আমি তাদের বই কেনা শুরু করলাম, যে এরা তো কোনো পক্ষে না, এরা আওয়ামী পক্ষেও না, বিএনপি পক্ষেও না, ইন্ডিয়ান পক্ষেও না, কিন্তু আমি তাদেরকে পছন্দ করি না, কিন্তু আমার জানার জন্য আমার তো পড়া দরকার। সুতরাং আসলে মতবাদ যাই থাকুক, আপনি পছন্দ করি বা না করি, কিন্তু আমি কতটুকু অপছন্দ করি সেটা জানার জন্য অপছন্দনীয় বইপত্র পড়া দরকার। জি, আপনার কথাতে এটা মানে খুব ভালো লাগলো যে আপনি অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসলেন। আমি এই আপনার কথা সূত্র ধরে আমাদের শিক্তাপুর কাছে যদি বলি, যে তরুণদের আসলে একজন তরুণের কোন বইটি প্রথম পড়া উচিত বলে মনে করছেন আপু? শিক্তাপু, তরুণদের কোন বইগুলো শুরু করা উচিত আসলে? ধন্যবাদ সুজন। আসলে তুমি বলছো যে তরুণের কোন বইটা প্রথম পড়া উচিত। আমার জি। মনে হয় যে তোমার এই প্রশ্নটাই একটা বিড়ম্বনা। কেন জানো? আচ্ছা, আগে তরুণরা তো আসলে বই প্রথম কি পড়বে, তারা তো অনেক আগে বই পড়া শুরু করেছে। তো আচ্ছা। তরুণরা
কোন বইটা পড়বে এটা বলতে পারো, কিন্তু তরুণদের প্রথম বই পড়া না, উচিত কোনটা। প্রশ্নটা যদি আমরা ঠিক আছে, আমি সংশোধন করছি, প্রশ্নটা যদি এরকম হয় যে আপনার দিক থেকে তরুণদের জন্য আসলে কোন কোন বইগুলো বা কি ধরনের বইগুলো পড়াটা আপনি সাজেস্ট করতে পারেন বা আপনি তাদেরকে পরামর্শ দিচ্ছেন আর কি, এরকম যদি হয়। আসলে তরুণদেরকে পরামর্শ দেবার মতো ঔদ্ধত্য আমি দেখাবো না, তবে তরুণরা তাদের মতো করে বই পড়বে। এটা হচ্ছে, অনেক তরুণের মানসিক গঠন তো অনেক রকম, আর হচ্ছে যেটি যার যেটা পছন্দ সেই জায়গাটা পড়বে। কেউ যদি ইতিহাস নির্ভর বই পড়তে চায় তাকে তো অবশ্যই ইতিহাসের একটা বই পড়তে হবে, কেউ যদি দর্শন পড়তে চায় তাকে দর্শনের বই পড়তে হবে। তো আমাকে যদি বলো যে আমি একজন তরুণ হিসেবে আসলে কি বই পড়তে চাই, তো আমার কাছে মনে হয় যে আমাদের সমাজ সম্পর্কে সবার আগে জানা জরুরি। কারণ আমাদের সমাজটাই তো আমাদের সমস্যা, তাই না? সমাজ থেকেই সমস্যার উৎপত্তি, এবং সেই সমস্যাগুলি রাষ্ট্রের দিকে ঝুঁকে যায়। তো আমি বলবো যে রাহুল সাংকৃত্যায়ন নামের একজন অসম্ভব রকম মেধাবী একজন দার্শনিক লেখক আছে, রাহুল সাংকৃত্যায়ন। আমি জানি যে আমরা যারা আছি লাইভে এবং যারা দেখছেন তাদের অনেকেই তাকে চেনেন এবং তার লেখা পড়েছেন। তো তার সমস্ত রচনা যদি পড়া যায়, ফুল গাছে গঙ্গা, এইরকম অনেকগুলো সমাজ দর্শন যা কিছু আছে সবকিছু পড়া উচিত। মানে রাহুল সাংকৃত্যায়নকে পড়লে মানুষ সমাজ সম্পর্কে ভালো বুঝতে পারবে। আর যদি তুমি আরো যদি বৃত্ত আরো বাড়িয়ে দেয়া হয়, তাহলে মার্ক্সবাদ থেকে শুরু করে যত রকম মতবাদ আছে সবই আসলে তরুণদের পড়া উচিত। কারণ অনেকগুলো মতবাদ পড়ার পরে তরুণরা ডিসাইড করতে পারে যে কোন মতবাদে তাকে স্টিল থাকতে হবে, কোন মতবাদ ধরে তাকে এগুতে হবে। সেজন্য আমি মনে করছি যে নির্দিষ্ট একটা বই তাদের পড়া উচিত না, তাদের ফোকাস দেওয়া উচিত, যে সমাজ জানার পরে ফোকাস দেওয়া উচিত কোন জায়গায় আমি যাব। তো বই আসলে নির্দিষ্ট করে বলা মানে আমার মতে ঠিক না। যার যেখানটায় আগ্রহ, যেখানটায় আকর্ষণ, সেই বইগুলি তার পড়া উচিত। ধন্যবাদ তোমাকে। জি জি, মানে আপনার কথার সঙ্গে আমি একমত যে আসলে বই পড়ার জায়গাটা উন্মুক্ত থাকা উচিত, যার যে বিষয়টাতে আগ্রহ সে সেটাই পড়তে পারে। সম্মানিত আলোচক এবং দর্শক যারা আছেন, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে 30 সেকেন্ড করে জাস্ট শুনবো তরুণদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা, জাস্ট 30 সেকেন্ডে শেষ করবেন। আশরাফ ভাই প্রথমে। এই সময় শেষ তরুণ, হ্যাঁ, এই সময় তরুণীরা অনেক সম্ভাবনাময়। তারা আমাদেরকে ভবিষ্যতের একটা নতুন অবারিত চিন্তার দুয়ার খুলে দিয়েছে। তো সেই দিক থেকে তরুণরা বই পড়বে, এবং তরুণরা থাকুক যা কিছু সত্য, যা কিছু সুন্দর তার পক্ষে। আমি দেশ, জাতি এবং এই সময় তরুণদেরকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ আশরাফ ভাই। আমি ধন্যবাদ। স্বপ্নরাজ ভাই, আপনার কাছে যদি 30 সেকেন্ডে জানতে চাই যে আপনার কি থ্যাংক ইউ। 30 সেকেন্ড এমনি আমার বোধহয় একটু কথা ছিল এখানে। শিক্ষা আপনি একটু আগে যে কথা বললেন, যে রাহুল সংস্কৃতায়ন আমার প্রিয় লেখক, ওনার ববগরে শাস্ত্র বইটা আমার খুবই প্রিয় বই। আর আপনি একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে তরুণদের কি বই পড়া উচিত বা কিভাবে, আসলে এখানে হলো শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো বই হোক, মানে বই পড়াটা শুরু করাটা আর কি, একটা বই দিয়ে বই শুরু করলেই, এই যে ভাই বলছিলেন যে আহমদ ছফার যে এক্সাম্পল দিচ্ছিলেন যে যদ্যপি আমার গুরু বইটির মধ্যে আছে যে কোন বইটি পড়া উচিত, মানে আমি একটা বই পড়ার পরে ওই বইটা আমাকে বলে দিবে যে নেক্সট আমি কোন বইটা আসলে পড়বো। আর আশরাফুল ভাই একটু ইয়ে বলছিলেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা, যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার, ওনার ক্ষেত্রে উনি যে আমরা শিক্ষাপুর কাছে যদি জিজ্ঞেস করি যে 30 সেকেন্ডে তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি, শিক্ষাপুর? হ্যাঁ, 30 সেকেন্ডে কথা বলা আসলে মুশকিল খুবই, মানে তরুণদের উদ্দেশ্যে কথা বলতে আরেকটু সময় নেওয়া দরকার।
আসলে আজকে আমাদের যে বিষয়টি ছিল আজকে তরুণ এবং বই পড়া সংস্কৃতি, আর আমরা জি, আসলে মানুষের মুখোমুখি দাঁড়িয়েছি। আর আজকের তরুণ প্রজন্মকে আমি বলবো যে তারা আসলে সম্ভাবনাময়, স্বপ্নবাজ এবং তারা আসলে স্বাবলম্বী। তাদের নিজেদেরই মধ্যে অসম্ভব রকম একটা মহাপৃথিবী, মহা একটা জগৎ আছে। আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আজকের প্রজন্ম, আপনারা তো আমার কথা শুনছেন, তো আমি বলবো যে আপনারা নিজেরাই একটা শক্তি। আপনাদের ভিতরে যে অসম্ভব রকম শক্তি আছে, সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারে একমাত্র বই। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাই বলার আছে যে আপনারা প্রচুর বই পড়ুন, কারণ বইটাই বিশাল একটা জগতের সন্ধান দিতে পারে। সেই জগৎ আপনাকে হতাশামুক্ত করবে, সেই জগৎ আপনাকে স্বপ্নবাজ করে তুলবে, সেই জগৎ আপনাকে সাফল্য এনে দেবে। শেষ কথা এইটুকুই, আপনি বই পড়ুন, বই পড়ুন, বইয়ের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। জি, সবাইকে সম্মানিত আলোচক, আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের আলোচনায় যুক্ত থাকার জন্য। আজকের আলোচনায় আমরা বুঝতে পেরেছি বই শুধু তথ্য দেয় না, মানুষকে চিন্তা করতে শেখায়, মানবিক হতে শেখায় এবং স্বপ্ন দেখতে শেখায়। একটি বই একটি মানুষকে বদলে দিতে পারে, আর সচেতন তরুণরাই পারে একটি সুন্দর সমাজ করতে। মানুষের মুখোমুখি অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের সম্মানিত যারা অতিথি যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলেই এতক্ষণ আমাদের এই আলোচনা শুনলেন। দীর্ঘক্ষণ বিভিন্ন কথা হলো বই পড়া সম্পর্কে। আমাদের আলোচকরা অত্যন্ত জ্ঞানগর্ভ তাদের তথ্য ভান্ডার থেকে আলোচনা করলেন। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো বিষয় নিয়ে মানুষের মুখোমুখি এই আয়োজনে। সবার প্রতি শুভকামনা।